তো আমরা হচ্ছে পরিচিতি পর্বটা আমরা করব এখন, না পরে শেষের দিকে করি, না আগে কথা বলি। আচ্ছা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে। আপনারা যারা সামনে বসে আছেন, ইনক্লুডিং মি, আমি সহ যারা আছি, আমরা মনে করি যে হচ্ছে আমরা কৃষিকে ভালোবাসি এবং কৃষি নিয়ে কাজ করতে চাই। সেজন্য তো আসছি, তাই না? কৃষিকে ভালোবাসি, কৃষি নিয়ে হচ্ছে কাজ করতে চাই, সেই জন্য আসছি। এবং এখানে আমরা যা দেখতে পাচ্ছি সব শিক্ষিত মুখ, ইয়াং জেনারেশন বেশি, এবং এবং হচ্ছে সবার মধ্যে জানার একটা আগ্রহ আছে। গতানুগতিক সরকারি প্রশিক্ষণগুলোতে আমরা যেমনটা দেখি, সে তার বাইরের চিত্র। সত্যিকার অর্থে যে হচ্ছে কৃষক বললে যেমন চেহারা আমাদের ভেসে আসে আমাদের চোখের সামনে, সেখান থেকে একটু ফরওয়ার্ড হয়েছে, যেটাকে আমরা বলছি যে হচ্ছে নেক্সট জেনারেশন ফার্মার্স, তাই না? তো নেক্সট জেনারেশন ফার্মার্স হচ্ছেন আপনারা। আমিও কৃষি নিয়ে কাজ করতে ভালোবাসি, কৃষিকে পছন্দ করি। তো আমিও সেই দলে অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে, আপনার 3 দিনের প্রশিক্ষণে এসেছেন, 3 দিনে আসলে খুব বেশি শেখার কিছু নাই, শেখার সুযোগ নাই। আপনি 3 দিন অনেক কিছু জেনে যাবেন। এক্সপেকটেশন তো আমাদের সবসময় থাকে যে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছুই হবে, কিন্তু আসলে খুব বেশি এই অল্প সময় শেখা যায় না। আর এগ্রিকালচার অনেক বড় একটা সেক্টর কিন্তু, হ্যাঁ। আপনি কি শিখবেন? টেকনিক্যাল বিষয় শিখবেন নাকি সাইকোলজিক্যাল আপনার মোটিভেশনাল জিনিস শিখবেন? মানে এই করতে করতে তো 3 দিন শেষ। কিন্তু বেশি দিন দেওয়ারও সুযোগ ছিল না। আমরা প্রথমে সুযোগ ছিল, আমরা 15 দিনের একটা কোর্স করতে চেয়েছিলাম আপনাদের জন্য, যখন ডিপিপি লেখা হয়, কিন্তু মনে হলো 15 দিন আমার মনে হয় আপনাদের অধিকাংশই সময় দিতে পারবেন না। 15 ডেজ কেউ তার হয় ফার্ম রেখে, জব রেখে, কাজ রেখে আসাটা কঠিন। পরে 7 ডেজ করা হলো, তারপর মনে হলো 7 ডেজও অনেক কঠিন। বিশেষ করে আমাদের নারী উদ্যোক্তা যারা আছে তাদের জন্য তো আরো কঠিন, তাই না? একবারে দীর্ঘদিন বাসা থেকে এই করার জন্য। তো 3 দিনের ট্রেনিং সেশনটা আমরা এমন ভাবে সাজিয়েছি যে আপনাদের যেটা হবে সেটা মানে আমাদের এক্সপেকটেশন, আমাদের থেকে এক্সপেকটেশনটা হচ্ছে ট্রেনিং শেষে আপনার কাছে একটু মনে হবে যে না, কিছু আইডিয়া তৈরি হবে, একটু মাইন্ডসেটের চেঞ্জ হবে, হ্যাঁ। ব্যক্তিগতভাবে আমার চাওয়া ওইটাই। কারণ এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, আপনার মোবাইল ফোনে আপনি যা লিখবেন, আপনি সবকিছু ডিটেলস, ডেপথ অ্যানালাইসিস বের হয়ে চলে আসে। চ্যাট জিপিটি এসে তো আরো, তাই না? অর্থাৎ আপনি যদি শিখতে চান, তার জন্য যে ট্রেনিং নিতে হবে নট নেসেসারি। আপনি ঘরে বসে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ ওই দিকগুলো খুব বেশি আপনি হচ্ছে আসলে ফোকাস না দিয়ে, আমরা যদি আমাদের মাইন্ডসেটের চেঞ্জ হয়, না আমি আসলে কি করব সেটাকে তো ঠিক করা দরকার, তাই না? বা আমি যেটা করছি সেটা করা উচিত কিনা, বা আদতেও আমার আমি কৃষি উদ্যোক্তা হব বা কৃষিতে আমার যুক্ত হওয়া উচিত কিনা, এই প্রশ্নগুলোর একদম সলিড উত্তর দরকার। না ভালো কৃষি, হ্যাঁ কৃষি করলে লাভজনক, আবার না এটা তো সোশ্যাল স্ট্যাটাসটাও একটু ঝামেলাপূর্ণ। হ্যাঁ, দেখা যাচ্ছে যারা বিয়ে করে নাই, ছেলে কি করে হচ্ছে কৃষি কাজ করে, পাত্রী খুঁজে পাচ্ছে না। আবার পছন্দ টছন্দ থাকলে ওর মেয়ের বাড়ি থেকে রাজি হবে না যে ছেলে কৃষি কাজ করে, কৃষকের সাথে মেয়ে বিয়ে দেবো, এই জন্য তো মানুষ করছে নাকি। এইসব বিভিন্ন কথাবার্তা, কিন্তু এটাই সামাজিক হচ্ছে একটা ব্যাপার, হ্যাঁ। সবকিছু অতিক্রম করেও আমরা বিশ্বাস করতে চাই যে না, আমরা কৃষি নিয়ে হচ্ছে কাজ করতে চাই। কেন কাজ করতে চাই? অনেকগুলো কারণ, অনেক মোটিভেশন আমাদের রাখতে পারি। দু একটা মোটিভেশনের কথা আমরা একটু বলি, হ্যাঁ। যেমন আমার মোটিভেশন একটা জায়গা হতে পারে যে আসলে কৃষি হচ্ছে কিন্তু এই পৃথিবীর সৃষ্টি একদম আদিম পেশাই হচ্ছে কৃষি, মানে প্রথম কাজই কিন্তু আসলে কৃষি, তাই না? আমরা সে দেখাবো চিত্র। এবং আপনি দেখেন যে আমার ওই যে ধর্মীয় দিক যদি বিবেচনা করি, হাদিসে আছে না, ঈশ্বর কেউ যদি একটা বৃক্ষ রোপণ করে, সেই বৃক্ষের কোনো ফল যদি পশু পাখি বা কোনো প্রাণী যদি ভক্ষণ করে, তাহলে কি হবে? যে ব্যক্তি হচ্ছে গাছটা লাগালো, তার জন্য একটা সাদকা জারিয়া হিসাবে গণ্য। সে চায় না যে আমার ড্রাগন ফল পাখি খেয়ে যাক, তারপরও পাখি খাইছে, কিন্তু যে ড্রাগন ফল লাগাইছে তার জন্য একটা সওয়াব হয়ে যায়, ঠিক কিনা? হুম, ওই তো সোয়াবও বেশি হচ্ছে। সেটা ঠিক আছে, এটা এটা জাস্ট উদাহরণ। তার মানে কি, আপনি
খাদ্য উৎপাদনের সাথে জড়িত বললে, আমি খাদ্য উৎপাদনের সাথে জড়িত বললে পুরো কাজটাই পুণ্যের কাজ, আমি যদি ধর্মীয় বিবেচনা হিসাবে করি, এটা একটা মোটিভেশন। দ্বিতীয় মোটিভেশনটা হচ্ছে কি, বেশিরভাগ কাজই হচ্ছে কিছু উল্টাপাল্টা না করলে গেইন করা কঠিন। বেশিরভাগ মানে কাজের ক্ষেত্রগুলো এমন কিছু উল্টাপাল্টা ভালো, কিন্তু একটু কিছু ছোট ছোট খারাপ খারাপ না করলে সেটা হয় না। ওই যে পেঁপের বীজের মতো, তাই না? কি যেন পেঁপের বীজের কথা বললো? হ্যাঁ, হ্যাঁ, পেঁপের বীজের কথা। পেঁপের বীজ ভালোই নিয়ে আসছে, কিন্তু কিছু মিক্সড করে দিচ্ছে না, এটা আসলে তার বেশি গেইন করতে পারছে না, লাভ লাভ করতে পারছে না। আমার মনে হয় কৃষি উদ্যোক্তাদের একটা সহজ সুযোগ আছে, মানে 100% অনেস্ট ওয়েতে, ঠিক আছে, ভালো লাগার জায়গা থেকে সে তার জীবিকা নির্বাহ করতে পারে, ভালো পজিশন যেতে পারে, রিচ হতে পারে। তো আমাদেরকে হচ্ছে কিন্তু অর্থ উপার্জন করতে হবে, একটা জিনিস মনে রাখা দরকার। তো টাকায় তো শুকানে না, আনে কে বলছে? এগুলো ভুল কথা। টাকায় শুকানে, অর্থ ছাড়া পৃথিবীতে কিছু নাই। পুরো ওয়ার্ল্ডের সবকিছু সিস্টেমই চলছে হচ্ছে অর্থ, মানে বিজনেস। এবং এই বিজনেস কিন্তু আজকে না, যখন টাকা ছিল না তখন বিনিময় প্রথা ছিল, তাই না? আমাদের নবী রাসূলদের সময় কিন্তু ধনী ছিল, এই উট দিয়ে দিচ্ছে, এই বাগান দিয়ে দিচ্ছে, ছিল না? তার মানে তার অত উট ছিল বলে সে দিতে পারছে। অর্থ উপার্জন করতে হবে, তবে বলতে পারেন একটা লেভেল পর্যন্ত, আসলে একটা লেভেল পর্যন্ত অর্থটা আপনার প্রয়োজন আছে, তার নিচে হলে এটা আপনার জন্য কষ্টকর হবে, আপনি অনেক কিছু করতে পারবেন না, তাই না? আপনার অর্থ আছে, আপনি দান করছেন, সোয়াব পাচ্ছেন, তাই না? তো গরিব মানুষের অর্থ নাই, তো সোয়াব কোথায় পাবে? কারণ অর্থ থাকার ফলে আপনার সোয়াব হওয়ার সম্ভাবনা বেশি। আপনি জাকাত দেবেন, এ দেবেন, তা দেবেন, আপনার ভালো লাগবে। আমরা কিন্তু ভালো লাগার জন্য কিন্তু বেশিরভাগ কাজ করি, জানেন তো? আমরা কিন্তু ভালো লাগার জন্য কাজ করি। আপনি একটা ফকিরকে 10 টাকা দিলেন, কেন দিলেন? দিলে আপনার মনের ভিতরে একটা তৃপ্তি, যে আমি একটা ভালো একটা কাজ করলাম, না গরিব মানুষ হয়তো তার উপকার হবে, তাই না? এটাও তো একটা ভালো লাগার কাজ। এরকম ছোট ছোট অনেক ভালো লাগার কাজ কিন্তু আমরা হচ্ছে আমাদের জীবনে রেগুলার হচ্ছে বেসিসে করি। কেউ একটা ঝামেলায় পড়ছে, আমরা তাকে দেখাচ্ছি হেল্প করছে, তাকে আমরা চিনিই না, সে আবার চলে যাচ্ছে। এটা কেন? আমাদের ভালো লাগে বলে, তাই না? তো একটা পেশা, যে পেশাটা যদি আমাদের ভালো লাগার পেশা হয়, আমাদের যদি ভালো লাগে, তাহলে সেটা ভালো না? আপনি চিন্তা করেন, আমাদের ফার্স্ট ব্যাচে আমাদের পার্টিসিপেন্ট ছিল ইসের, উনি হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলের চিফ ভিডিও এডিটর ছিল, অনেক টাকা স্যালারি পায়, সে ইউনিভার্সিটি আবার ইসে পড়ায়, টিচার। তাকে আমি বলছি যে আপনি কি জন্য আসছেন উদ্যোক্তা হওয়ার জন্য? আপনি তো কৃষির, আপনি তো ঢাকার মানুষ। সে বলল যে শুনেন, আমি চিন্তা করছি আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমার কাজ আসলে, এই কাজ আমার ভালো লাগে না, প্রতিদিন আমি কাজ করি, কাজ শেষ হয় মনে হয় যে আমার কাজটা শেষ, মানে আমি আসলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা নাই। আমার টাকা আছে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা নাই। তো আমার যদি একটা ফার্ম থাকে, আমি যখন বড় হয়ে যাব, আমি যখন নিঃসঙ্গ হব, একা হয়ে যাব, তখন আমার কি হবে? আর আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় অসুখ কিন্তু নিঃসঙ্গতা। আপনার অনেক টাকা আছে, আপনি খরচ করার জায়গা নেই, আপনার অনেক খাবার আছে, খেতে পারছেন, আপনি একা একা, একা হয়ে যাওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন অসুখ। সে খুব সুন্দর করে আবেগী ভাবে ডায়লগ টায়লগ দিয়ে বললো যে আমি তো চাকরি ছেড়ে দেবো। ঠিক আছে, চাকরি ছাড়া কিন্তু বুঝে শুনেছে আর কি, মানে কৃষি তো সহজ না, দেখে মনে হয় খুব সহজ, লাগালেই হয়ে যাচ্ছে, বিক্রি করলে টাকা আসছে, বিষয়টা তো সহজ না। সে 3 মাসে তো চাকরি ছেড়ে দিচ্ছে। আমি অবাক, আমি তো বিশ্বাসই করি নাই। আমি মনে করছি যখন আমাদেরকে কিছু বলতে বলে, আমরা অনেক বাড়ায় বাড়ায় অনেক কিছু বলি, একটু সুন্দর শোনা যায়, নিজেকে ভালো বলে উপস্থাপন করার চেষ্টা করি। সে আসলে চাকরি ছেড়ে দিচ্ছে এবং সে বিশাল ফার্ম করছে, বড় ফার্ম করছে। এখন কথা হচ্ছে যে আমাদের কৃষি উদ্যোক্তা, আমরা যে বিষয়টা আলোচনা করছি, কৃষি উদ্যোক্তা কেন হবে, এরকম বিভিন্ন কারণ আপনাকে খুঁজে বের করতে হবে আপনার নিজের জীবন থেকে। খুঁজে বের করার পরে সলিড ডিসিশন আসতে হবে, হ্যাঁ আমি কৃষি নিয়ে কাজ করব। সে কাজটা যে একই সেক্টর হবে তাও না, আপনি প্রসেসিং এ যেতে পারেন, আপনি প্রোডাকশনে যেতে পারেন, আপনি এগ্রিকালচার বেসড মার্কেটিং সিস্টেমে যেতে পারেন, অনেক দিক আছে। তো সবাই একই দিকে যেতে হবে এমন কোনো কথা নাই। সেটা করার পরে আপনি ডিসিশন নেবেন যে আপনি এটা করবেন কি করবেন না। যখন করবেন তখন আপনাকে সেটা কি করতে হবে, একদম গভীর মনোযোগের সাথে সেটা করতে হবে।
ফুল অফ ডেডিকেশন সেখানে থাকতে হবে। কেন থাকতে হবে বলেন? আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই মুহূর্তে, মানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, নাম কি তার? ডোনাল্ড ট্রাম্প? এই যে এলন মাস্ক। আচ্ছা, আমি সব ক্লাসে জিজ্ঞেস করি, প্রথমে একজন ট্রাম্প বলে আর কেউ না কেউ বলে এলন মাস্ক। ঠিক আছে, অদ্ভুত ব্যাপার, একদম হুবহু এটা মিলে যাচ্ছে। ট্রাম্প হোক, এলন মাস্ক হোক, আর কি হতে পারে? পুতিন? হ্যাঁ, মার্ক জুকারবার্গ। হুম, আচ্ছা, আমাদের MD। আচ্ছা, শোনেন, আমি আপনাকে বলি, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আমি। ঠিক আছে, আমি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি বলতে আপনি নিজে, মানে আপনি আপনি আপনার নামটা বলতেন। আপনার থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি পৃথিবীতে নাই। ঠিক আছে, কারণ আপনি না থাকলে পৃথিবী নাই। আপনার মৃত্যুর সাথে সাথে পৃথিবী শেষ। আমরা যেমন রাতে ঘুমাই না, আপনি তো পুরো পুরো ঘুমের জগতে চলে যাবেন। ঠিক আছে, আপনি পুরো ঘুমের জগতে চলে, আপনি টেরই পাবেন না। আপনি ঘুমাই গেছেন, আমরা ঘুমালে কি আমাদের ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী কারোর কথা মনে থাকে? কোথায় স্বপ্নের যে কোথায় কোথায় হারিয়ে যাচ্ছে, কিন্তু আপনার শরীর এখানে রয়েছে। আমার কাছে মনে হয় যে আপনি ওরকম ঘুমের জগতে হারায় চলে যাবেন। এই পৃথিবীর কোনো কিছুই, কে কাঁদলো না কাঁদলো, কে আপনার কথা মনে করছে, কে গালি দিচ্ছে, কিচ্ছু আপনার মনে থাকবে না। অতএব এই পৃথিবী হচ্ছে আপনার জন্য, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আপনি, এবং আপনার হচ্ছে অসীম ক্ষমতা। জানেন মানুষের ক্ষমতা অসীম? এই মানুষ প্লেন আবিষ্কার করছে, আপনি চিন্তা করেন কত হাজার ফিট উপরে সে প্লেন চলে, অবিশ্বাস্য। আপনি শুধু এইটা ভেবে দেখেন যে বিজ্ঞান উৎকর্ষতা কোথায়। আপনি এখানে বসে মোবাইলে, আমি আমার বোনের সাথে আমেরিকায় ভিডিও কলে কথা বলছি, সে দেখাচ্ছে তুষার করতেছে, এই হচ্ছে তা হচ্ছে। ইজ ইট পসিবল? একদম রিয়েল টাইম ছবি না, রিয়েল টাইম আমি দেখতে পাচ্ছি। তবে বিজ্ঞান কোথায় গেছে? সায়েন্স কোথায় চলে গেছে? কারা করছে? মানুষ করছে না? আপনার পক্ষে সম্ভব, আপনার পক্ষে সম্ভব, কারণ আপনি আপনি যদি বিশ্বাস করেন আপনার পক্ষে সম্ভব, দেন সম্ভব। আর যদি মনে করেন আমার পক্ষে সম্ভব না, সম্ভব না। পৃথিবীর যত আমরা অর্থের দিক বিবেচনা করি, যত শীর্ষ ধনী, তাদের লাইফ দেখেন না, হিস্ট্রি দেখেন না, সব গরিব মানুষ ছিল। সব গরিব ঘরের সন্তানরা হচ্ছে একটা পর্যায়ে বড় হয়েছে। বরঞ্চ বড় লোকের সন্তানরাই তারপরের জেনারেশন আর নাই নাই হয়ে গেছে, কারণ তাদের ডেডিকেশন কম। এখন আপনি মানুষ, আপনার অসীম ক্ষমতা, আপনার পক্ষে সবই সম্ভব, যা আপনি করতে চান। এখন করতে চাইলে তো হবে না, শুধু আপনাকে জানতে হবে করাটা। যখন আপনার জানা সম্পূর্ণ হবে, তখন আপনি সেটা করতে পারবেন। ক্লিয়ার? এর ক্ষেত্রে আপনার মোটিভেশন কি হতে পারে? মোটিভেশন হতে পারে যে হচ্ছে পৃথিবীর সকল কাজ, যে কাজই হোক না কেন, এই পৃথিবীতে যত কাজ আছে, ফর দ্য ফার্স্ট টাইম কেউ না কেউ করছে নাকি? প্রথমবারের জন্য কোনো না কোনো মানুষ তো করছে। হোয়াই নট ইউ? কেন আপনি না? আপনার বুদ্ধি কম, আপনার মেধা কম, মেধ কম। আমরা এই যে বলি ভালো ছাত্র খারাপ ছাত্র, এইগুলো অনেকটা একটু জানি, জানো তো? ভালো ছাত্র খারাপ ছাত্র বলে কোনো কিছু নাই। আমার ক্লাসের ফার্স্ট ভালো ছাত্র কে বলছে? আপনি রেজাল্ট দিয়ে তাকে মূল্যায়ন করছেন, সে সবচেয়ে মেধাবী? নট রিয়েলি। আপনি পড়েন নাই, আপনার রোল নম্বর পিছনে ছিল। আপনি পড়লে আপনার রোলে প্রথমে আসতো। আপনি হচ্ছে একজন মাঝি, নৌকা বাইতে পারে, আপনি পারেন না। আপনি ভ্যানিং চালাতে পারবেন না। এখানে যা আছে 70% কিছু ভ্যানই চালাতে পারবে না, ভ্যান চালানো খুব কঠিন। আমি চালাই দেখছি একদিন টান টান দেয়, খুবই কঠিন কাজ। ওই যে আমাদের টেসলা চালায় না, এগুলো কিন্তু কঠিন কাজ। ওয়েটিং নিয়ে গাড়ি, ওই ইঞ্জিন দিয়ে করে, এগুলো কিন্তু কঠিন কাজ। এখন কথা হচ্ছে, এই মাঝির কাছে আপনি তো অজ্ঞ, মূর্খ। এখানে যতজন আছে, ধরেন 60 জন আছে, এক একজন এক এক বিষয়ে একটু একটু ভালো জানে, আছে না? তো যে দেখেন যে ওই বিষয়টাই ও একটু ভালো জানে, যেটা আপনি জানেন না। অতএব সে সেটা নিয়ে হচ্ছে, সে সেই দিকে তার মেধাটা হচ্ছে সেদিকে বেশি। আর মেধা আসছে কোথায়? আপনি পরিশ্রম করছেন, আপনি চিন্তা করছেন, আপনি সময় দিয়েছেন, আপনি জানার চেষ্টা করছেন, তারপর আপনি সেটা নিয়ে শিখেছেন। অতএব আপনার নিজের মেধা নিয়ে, নিজের ভালো ছাত্র না খারাপ ছাত্র, এই বিবেচনা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশনের কিছু নাই।
আর অর্থ নিয়ে তো নেই, কারণ অর্থ চলে আসবে অটোমেটিক। কিভাবে আসে সেটা আমি দেখাবো, হ্যাঁ ঠিক আছে। তো হচ্ছে তাহলে আমরা আমাদের সেলফ কনফিডেন্সটা কি করতে হবে, বাড়াতে হবে। ডেফিনেটলি না বাড়লে তো বাড়াবেন না, বাড়ানোর তো কোনো সুযোগই নাই। না বাড়লে পৃথিবী আপনার না। এই পৃথিবী খালি আপনি বড় হচ্ছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, একদিন মরে যাবেন, ঠিক আছে। তাহলে আমরা যে কৃষি উদ্যোক্তা হব, এটা কি নিজেকে বোঝাতে পারছেন? এখনই দরকার নেই, আরো গভীরভাবে ভাববেন, কারণ এখানে সবাই কৃষিতে যুক্ত হবেন এমনটা না, কিন্তু অনেকেই হবেন, অনেকে সত্যিকার অর্থে হবেন। যে কথাটা বারবার আসে, আমি কি আসলে চাকরি করব না চাকরি দিব, চাকরি দেওয়ার ক্ষমতা অর্জন করব, এই কথাটা বারবার আসে। শুনুন, আপনার প্রতিষ্ঠান ধরেন 10 জন 15 জন 20 জন কাজ করে, আপনাদেরকে বেতন দেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনার হাত দিয়ে হচ্ছে, এটা তো এই মানব জীবনের একটা বিশাল স্যাটিসফ্যাকশনের জায়গা। হ্যাঁ, বিশাল একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, আপনি চিন্তা করতে পারবেন না। আর আপনি 2 লাখ টাকা ইনকাম করেন, একটা কর্পোরেট জব করেন, যে আমার বন্ধু রাজধানীতে জব করে, নাম সাব্বির, সেটা আমরা কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম কি, যে হচ্ছে সাব্বিরের হচ্ছে বলে যে আমার এই সন্ধ্যা পর্যন্তই হয়ে যায় ব্যাংকের বড় অফিসার, কিন্তু হিসাব ক্লোজ হলেই তার শেষ, ও ওইটা নিয়ে আর কোনো ভাবনা চিন্তা নাই। ও বাড়ি যে ব্যাংকের কথা এসের কথা আর কিছু মনে থাকে না, পরের দিন সকালে এসে কিন্তু আবার কাজ শুরু করে। এটা বলে আসলে আমি যে কি করছি, আমার যেটা জব, আমি জাস্ট ওয়ার্কার হিসেবে কাজ করছি, আমি একটা মোটা অঙ্কের বেতন পাচ্ছি, জীবন এখানে সীমাবদ্ধ। কিন্তু আপনি যখন উদ্যোক্তা, তখন আপনার এখানে স্বপ্ন জড়িত, এখানে স্বপ্ন আছে, রিস্ক আছে, নতুন উদ্ভাবন আছে, অনেক ভাবনা চিন্তা, অনেক কিছু, অনেক ডাইমেনশন আছে, ঠিক আছে, অনেক ডাইমেনশন আছে। এই ডাইমেনশনের খুব প্রয়োজন জীবনে। যত ডাইমেনশন থাকবে তত জীবন তত বৈচিত্র্যময়, তত আপনার সেলফ কনফিডেন্স বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা হচ্ছে বাড়বে। সেজন্য দেখবেন অনেক মেধাবী ছেলে, হ্যাঁ খুব ব্রিলিয়ান্ট, খুব জিনিয়াস ছেলে মেয়েরাও ওই চাকরিতে ঢোকার পর দেখবেন তার সমস্ত মেধা খাতা কলমে নিয়মের ভিতরে বাধা পড়ে যায়, তার দ্বারা কিচ্ছু হয় না। বিশ্বাস করেন, সবচেয়ে বড় উদাহরণ তো ডাক্তার। ডাক্তার তো ভালো ছাত্র সব না, ভালো ছাত্র তো ডাক্তার, ডাক্তারই করতে যায় ওই রোগী দেখা ছাড়া, তার মেধার কোনো ইনোভেশন নাই, অন্তত আমাদের দেশে নাই। আর আমাদের দেশে রিসার্চ নাই, আমাদের দেশে গবেষণা নাই। আমাদের দেশে মেডিকেলে গবেষণা আছে, মেডিকেল কেন, কোন সেক্টরে, এগ্রিকালচারে কিছু গবেষণার কাজ আছে, গবেষণা খুব দুর্বল, নতুন কিছু আমরা বের করতে পারি না। গবেষণা কারা করে, ইউনিভার্সিটি গুলো গবেষণা করে, তাই না, ওয়ার্ল্ডের সব বড় বড় ইউনিভার্সিটি গুলো গবেষণা করে। আর আমাদের ইউনিভার্সিটি গুলো কি করে, আমাদের ইউনিভার্সিটি গুলো হচ্ছে সার্টিফিকেট প্রদান করে যে আপনি গ্রাজুয়েট, আপনি মাস্টার্স, আপনি পিএইচডি করছেন, আপনি মৌলিক গবেষণার সংখ্যা খুবই হচ্ছে কম। তো এই গবেষণা শুধু পেপার পাবলিকেশনের গবেষণা না, আপনি কোনো কিছু নিয়ে ভাবছেন, কোনো কিছু বের করছেন, আবিষ্কার করছেন, এটাও একটা গবেষণা। সেই গবেষণার সুযোগও তো কৃষি উদ্যোক্তা থেকে হওয়া সম্ভব, তাই না? আচ্ছা, আমরা অনেক কথা বললাম, আমরা একটু কিছু জিনিসে যাই। আমরা যদি কৃষি উদ্যোক্তা হতে চাই, আমাদের আমরা কেন হবো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা যদি কৃষি উদ্যোক্তা হতে চাই, আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য কিছু দক্ষতা অর্জন করতে হবে, হ্যাঁ কিছু জিনিস আমাদের ভিতরে থাকতে হবে, না আপনি উদ্যোক্তা না, আপনি নিজেই উদ্যোক্তা করে দাবি করতে পারেন না। প্রথম এটা আমি যেটা দেখাই, এটা কি লেখা আছে, স্বপ্ন দেখার সাহস। ভাই আপনাকে স্বপ্ন দেখার সাহস রাখতে হবে। সেই স্বপ্নটা কি, বিগ ড্রিম, তাই না? আমাদের গেঞ্জির পিছনে লেখা আছে না, হ্যাঁ আচ্ছা, গেঞ্জির পিছনে কিন্তু লেখা আছে থিঙ্ক বিগ ড্রিম বিগ। আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে, বড় স্বপ্ন না দেখলে উদ্যোক্তার কোনো কাজ নাই। আপনি এমনি এমনি বিজনেসম্যান, এমনি ওয়ার্কার, আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে। প্রত্যেক সফল উদ্যোক্তার যাত্রা শুরু হয় কি স্বপ্ন থেকে, ডিফারেন্টলি সেই স্বপ্ন তাকে গন্তব্যের পথ দেখায়, সাহসের সাথে সেই স্বপ্নকে আঁকড়ে ধরতে হয়। ক্লিয়ার? কিন্তু একটা জিনিস এখানে আছে, দেখেন আমি যেটা বললাম ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখো, বাট রিমেম্বার ড্রিমস উইদাউট গোলস আর জাস্ট ড্রিমস। কিন্তু যদি কোনো আপনার লক্ষ্য না থাকে, আপনি আসলে কি অর্জন করবেন, এই ধরনের স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই, এটা গোল ছাড়া, লক্ষ্য ছাড়া স্বপ্নের কোনো
না না, এটা স্বপ্নের ভিতরে থাকবে। তাহলে আপনি যে কৃষি উদ্যোক্তা হবেন, আপনি চিন্তা করছেন আপনি কিছু ল্যান্ড নিয়ে শুরু করতে পারেন, লাইভ স্টক ফিশারি নিয়ে শুরু করতে পারেন। বাট আপনার তো একটা গোল থাকবে যে আফটার 5 ইয়ার্স, 5 বছর যদি ধরি, আফটার 3 ইয়ার্স আমি আমার নিজের অবস্থানটা কি হবে। আমি এখন লোন করছি বিভিন্ন জনের কাছে টাকা পয়সা নিয়ে বা যেভাবে হোক, আমার যতটুকু রিসোর্স আছে আমি সেটা নিয়ে শুরু করছি, কিন্তু আমার 5 বছরের মাথায় আমার টার্গেট হচ্ছে এই টার্গেট যদি আপনার না থাকে, আপনার না ঠিক আছে হচ্ছে দেখা যাক কি হবে, এই হচ্ছে দেখা যাক করতে গেলে কিছু হবে না। আপনার টার্গেট থাকবে, আপনি ধরেন 10 তলা একটা বিল্ডিং করবেন, আপনার 10 তলা বিল্ডিং এর প্ল্যানিং করে তার আর্কিটেকচার ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন পুরো সব কিছু করে আপনার মাথায় থাকবে আমি এখানে 10 তলা বিল্ডিং করব। হ্যাঁ, আমার সেই রিসোর্স নাই, আমি শুধু দেখা যাচ্ছে যে একতলা করলাম, আস্তে আস্তে দোতলা করলাম, একটা সময় আমি 10 তলা হচ্ছে করব, কিন্তু আমার চোখের সামনে কিন্তু ভিজুয়াল, আমার প্ল্যানিং এ ভিজুয়াল আছে এই বিল্ডিংটা এমন হবে। যদি এমন হয় যে না আমি তুলছি ফাউন্ডেশন দিছি হতে থাক, উপরে আস্তে আস্তে উঠবে, তখন আমি ডিজাইন চেঞ্জ করব আস্তে আস্তে করব, সেটা ভালো, সেটা ভালো কিছু হচ্ছে হবে না। তাহলে আমাদের কি স্বপ্ন দেখার সাহসটা মনে থাকতে হবে, মনে থাকবে। শোনেন, সবকিছুর জন্য এটা জরুরি। এই স্বপ্ন দেখার সাহস নেই বলে অনেক সম্পদ থাকার পর আপনি সম্পদের ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। বড় বড় ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের চোখের সামনে ভিজুয়াল আমরা যেগুলো দেখি, হ্যাঁ, বা উন্নত রাষ্ট্রের ডেভেলপমেন্ট ওয়ার্ক, ওর সাহসই না যে ওই জিনিস তৈরি করবে, ও তো প্ল্যানিং আসবে না, তারপরে এটা হবেই না। এটার জন্য যে সাহস প্রয়োজন, সেই সাহসটা নিজের ভিতরে ধারণ করতে হবে। ওকে, উদ্যোগটা কি থাকতে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, তাই না? ডেফিনেটলি আপনার চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ ছাড়া তো উইদাউট ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স ছাড়া কি সিনেমা ভালো লাগে? হ্যাঁ, আমার ভালো লাগে না আর কি, সহজ সরল ভালো লাগে না। উইদাউট ক্লাইম্যাক্স উদ্যোগটা ক্লাইম্যাক্স ভিতরে আনতে হবে। আরে ঠিক আছে দেখি কি হয়, করতে হবে, এটা রিস্ক নিতে হবে। আপনি এন্টারপ্রেনার বলে সার্চ দেন গুগলে, উদ্যোক্তা বলে গুগলে সার্চ দিয়ে দেখেন রিস্ক কথাটা বারবার আসে, তাই না? দেখবেন রিস্ক, ডেফিনিশন অফ রিস্ক টেকিং, রিস্ক কথাটা বারবার হচ্ছে আসবে। রিস্ক মানে কি ঝুঁকি, তাহলে উদ্যোক্তা সেই যে হচ্ছে ঝুঁকি নেবে, তাই না? তাহলে ঝুঁকি কতটুকু নিব আমি, ঝুঁকি তো একটা নিয়ম আছে নাকি, ঝুঁকি কতটুকু নিব? পুরোটাই ঝুঁকি নেবেন, ধরা ফেলে পুরোটাই ধবাস। শোনেন, ক্যালকুলেটিভ রিস্ক, হ্যাঁ ঠিক আছে, এটা একটা ভালো কথা। ক্যালকুলেটিভ, হ্যাঁ অবশ্যই আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঝুঁকি যতটুকু নিব, যতটুকু জিরো হয়ে গেলেও আমি টিকে থাকতে পারি, ওকে, জিরো হয়ে গেলেও আমি টিকে থাকতে পারি, ওটা আমার একদম নাই হয়ে গেল। ধরেন পেঁপে গাছ লাগাবো আমি, পেঁপে ছবি না, পেঁপে কথা নিয়ে বলছি, কিন্তু পেঁপের রিস্ক আছে, পেঁপে হচ্ছে ঝড় আসলে কিন্তু পেঁপে গাছ ভেঙে যায়, এক। দুই হচ্ছে পেঁপে গাছে কিন্তু আপনি যদি 2 দিন যদি পানিতে জমে থাকে, ওটা আপনি আর বাঁচাতে পারবেন না, গোড়ায় পানি জমে বাঁচাতে পারবেন না, তার বড় বড় রিস্ক আছে। এই রিস্ক জানা সত্ত্বেও আপনি 20 বিঘা জায়গাতে পেঁপে গাছ লাগাবেন, এটা কি ঠিক হবে না ঠিক হবে, মানে সঠিক হবে? আপনার জায়গা আছে 20 বিঘা, আপনি বলেন সব পেঁপে গাছ লাগাবো, হ্যাঁ, বিষয় হচ্ছে ওটা আমি তো অ্যানালাইসিস করে দেখছি এটা রিস্ক আছে, আমি এটা সম্পূর্ণ করব না। আমি দেখা যাচ্ছে যে আমার 20 বিঘা জমি থাকলে আমি হয়তো আমার পেঁপে আমার পছন্দ 3 বিঘা 4 বিঘা করলাম পেঁপে, হ্যাঁ 2-3 বিঘা পেঁপে চাষ করলাম, আমার অন্য ফসল থাকবে কিন্তু। যেমন আমরা বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি না যে বলে উপার্জনের বিভিন্ন সোর্স থাকা উচিত মানুষের, একটা সিঙ্গেল সোর্সের উপর ডিপেন্ড না করে বিভিন্ন সোর্স থাকা উচিত। হ্যাঁ, তো হচ্ছে ফসলের ক্ষেত্রেও আপনি শুধু একটা ফসলের উপরে বা একটা বিজনেসের উপর ডিপেন্ডেন্সি আপনি কমাবেন, মাল্টি ডাইমেনশনাল হবেন। বাস্তব অভিজ্ঞতা আছে, বলেন শুনি বাস্তব অভিজ্ঞতা। সবজি নার্সারি আছে, যেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে সেগ্রিগেটেড করে, এটা হচ্ছে একটা লিমিটেড থাকে, আপনার 12 মাসের মধ্যে 8 মাস আমাদের বিজনেস, এবং পাশাপাশি হচ্ছে আমরা সবজি উৎপাদন করি, যেটা হচ্ছে নিরাপদ উপায়ে, এবং এটাকে
ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে আপনাকে সাপোর্ট অপশন থাকতে হবে, হ্যাঁ। আপনার পেপের ঝামেলা হলে আপনার পিআর আপনাকে হেল্প করবে, আপনাকে মালটা আপনাকে হেল্প করতে পারে, ড্রাগন ফল আপনাকে হেল্প করতে পারে, ঠিক না? এরকম অনেক হাই ভ্যালু ক্রপস আছে যেগুলো আপনাকে হেল্প করবে। এটা আমি শুধু ফসলের উদাহরণ দিলাম, কিন্তু আপনার টোটাল এন্টারপ্রাইজ, আপনি টোটাল যে প্ল্যানিং করবেন সেখানে মাথার তো এটা থাকতে হবে, আপনি সোললি কোনো কিছুর উপর ডিপেন্ড করবেন না। ইভেন হিউম্যান বিং, আপনার প্রজেক্টে একক নির্ভরশীলতা কমাবেন। ওকে ছাড়া হবে না, ও সব করে, ও ও পারবে, ও দেখবে, এই ও পারবে, ও দেখবে, ও করবে, এই নির্ভরতা করতে যে বেশিরভাগ কৃষি প্রজেক্ট আমাদের দেশে ফেলিওর হয়। আমার চাচাতো ভাই, আমার আপন ভাই, আমার অমুক, আপনি একটা জিনিস মনে রাখেন, যেখানে অর্থের যোগ আছে, টাকা আছে, সেখানে আপনি কাউকে ব্লাইন্ডলি সাপোর্ট করবেন না, বিশ্বাস করবেন না, ট্রাস্ট করবেন না। এটা আসলে ট্রাস্ট আনট্রাস্টের বিষয় না, হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, এটা নিয়মেই নাই। কারণ অর্থ আমার কাছে অর্থ থাকা, আপনার কাছে অর্থ থাকা তো অনেক পার্থক্য। টাকা জানি হোক, টাকা যার কাছে থাকবে চাহিদা মাত্র ইয়ার ভাবক দিতে বাধ্য হবে, বলে না? কেন লেখা থাকে টাকা যার হাতে তার, আপনি মামলা টামলা করেন সেটা পরে বিষয়, টাকা যার হাতে তার, সে, এবং আমাদের হিউম্যান নেচারও তাই, আপনার কাছে টাকা থাকবে, আপনি মনে করেন এটা আমার নিজের। ক্লিয়ার? অতএব যারা ভাবছেন যে আপনি ঢাকায় বসে থাকবেন বা আপনি এসে থাকবেন গ্রামে, আমি জায়গা টাকা নিয়ে ফার্ম করব, আমার চাচাতো ভাই আছে, আরো লোকজন আছে, এই করে ফেলবো, হবে না, লস হবে। হবে না বলতে লস হবে, আমি বললাম লস হবে। আপনাকে সরাসরি ইনভলভ থাকতে হবে। হ্যাঁ, আপনি পুরো ফুল টাইম সময় না দিলেও আপনাকে রুটিন করে সময় না দেওয়া, হিসাব করে কাজগুলো করতে হবে। ওকে, চ্যালেঞ্জের পরে আমরা দেখি ব্যর্থতা থেকে শেখার মনোভাব। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কোনো কাজ করতে যে ব্যর্থ হতেই পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার ফেলিওরটা আপনার একটা লার্নিং। ধরেন যে এই গল্প তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি যে টমাস আলভা এডিসন কি করছে, বাল্ব আবিষ্কার করছে। আগেকার বিজ্ঞানীরা এরকম বিভিন্ন জায়গায় যায় সেমিনার করতো, বক্তব্য দিত, তখন তো টিভি মিডিয়া তো ছিল না, বিষয়টা সবাইকে বলতো। তো এরকম একটা জায়গায় গেছে, তার সাংবাদিক তাকে ধরছে, তখনও সাংবাদিক ছিল এবং সাংবাদিকটা এই টাইপের। সাংবাদিক তাকে বলছে যে সবই বুঝলাম, বাল্ব আবিষ্কার করছে, এটা খুব ভালো কাজ করবে, কিন্তু আপনি একটা জিনিস স্বীকার করেন, আমরা শুনছি আপনি অনেকবার চেষ্টা করছেন, কেউ কেউ বলে যে 999 বার ব্যর্থ হওয়ার পরে আপনি বাল্ব আবিষ্কার করছেন। তো আপনি এটা স্বীকার করেন যে আপনি ব্যর্থ ছিলেন 999 বার, আপনি করছেন, আমরা ধন্যবাদ জানাই। এতে সাংবাদিক স্টাইলের প্রশ্ন। তো তো বলছে বিপদে, তো তখন বলছে যে এডিসন বলছে যে হচ্ছে আপনার কথা ঠিক আছে, কিন্তু কথার মানেটা একটু ভিন্ন। তো মানেটা ভিন্ন কি? ভিন্ন হচ্ছে আমি বাল্ব আবিষ্কারের 999টা বাল্ব আবিষ্কার করতে যে আমি 999টা উপায় জানি, যে 999টা উপায় বাল্ব আবিষ্কার করা সম্ভব না। ঠিক আছে? হ্যাঁ, আমি 999টা উপায় জানি যার মাধ্যমে বাল্ব আবিষ্কার করা সম্ভব না, আর একটা ভাবে সম্ভব সেটা করছি। এখন এই 999টা তো আপনি জানেন না। অতএব আপনি কোনো কিছু করতে যে আপনি আপনার ফেলিওর হওয়ার ক্ষেত্রে আপনি ওটাকে আপনি একটা লার্নিং মনে করবেন। হ্যাঁ, এই কথাটা বোধহয় বারবার আসছে। হ্যাঁ, ব্যর্থতা হতে পারে, তবে সেটাই শেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সফলতা ব্যর্থতা অভিজ্ঞতার রূপ নেয়, মানে আপনার লার্নিং, এটা লার্নিং হলো। আপনি একটা জায়গায় যাচ্ছেন, ধরুন যাবেন, রাস্তাতে গেলেন, যা দেখেন রাস্তায় হচ্ছে কাটা, আরেকটা রাস্তায় যা দেখেন যে ওইখানে ওই ব্রিজ তৈরি করছে, ওখানে যাওয়া যাবে না, আরেকটা যা দেখেন নদী, চতুর্থতম জায়গায় দেখেন যে না, রাস্তা ঠিক আছে। আর একজন ভাগ্যতার ভালো, সে প্রথমেই সে ভালো রাস্তায় চলে গেছে। এখন বলেন তো কার অভিজ্ঞতা বেশি? হ্যাঁ, হ্যাঁ, তার অভিজ্ঞতা বেশি, কারণ আপনার জানা থাকলো ওই দিনটা রাস্তা কিন্তু যাওয়া যাবে না, আপনি এটা নিয়ে সতর্ক। যদি এমন হয় ভালো রাস্তাটা নষ্ট হয়ে গেছে, শুনলেন যে এই রাস্তা বন্ধ, তখন অন্য যে আছে না, সে এমনি এমনি কিন্তু অন্য 3 রাস্তায় ঘুরে বেড়াবে। আর আপনি কি করবেন? আপনি যে নদী আলাদা যে একটা রাস্তা আছে না, আপনি চিন্তা করবেন নদী আমার পার হতে হবে, নৌকার ব্যবস্থা করা বা কোনো ভাবে ব্যবস্থা করে করব। এটা হচ্ছে লার্নিং। অর্থাৎ ব্যর্থতা নিয়ে ভাবার খুব বেশি দরকার নেই, ঠিক আছে? নিজের উপর বিশ্বাস, ওই যে বললাম না, আরে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে জ্ঞানী মানুষ, নিজে তো সবচেয়ে জ্ঞানী মানুষ, আমার থেকে জ্ঞানী মানুষ কে আছে? এখন
কোন বিষয় জ্ঞানে আমি যতটুকু আসলে জানতে চাই বা আমি যতটুকু করতে চাই। অনেক বিষয় আছে আমি একদম পুরোপুরি অজ্ঞ, ধরেন আমি রান্না করতে পারি না, আমি রান্না করতে চাই না বলে রান্না করতে পারি না। ধরেন আমি রান্নার ভিতরে শুধু খিচুড়ি রান্না করতে পারি, গত পরশু দিন রান্না করছি, রাত্রে এত ক্ষুধা লাগছে, মানে হঠাৎ করে কোনো ক্ষুধা লাগলো, ফুটপান্ডা রান্না সব কোনো ই নাই, সে 12টার দিকে সে খিচুড়ি রান্না করছে, খুবই টেস্টি খিচুড়ি, এবং আমি চ্যালেঞ্জ তো খিচুড়ি রান্না আমার সাথে কেউ পারবে না, আর আমার বিশ্বাস। কিন্তু আমি অন্য কিছু রান্না করতে পারি না। আমি খিচুড়ি পারছি কারণ আমি খিচুড়ির আগে রান্না করছি, এবং আমার মনে চাইছে আমি খিচুড়ি রান্না করতে পারবো কিছু নির্ভর আগে, এই জিনিসটা আমি শিখছি। আপনার পক্ষেও তাই। পৃথিবীতে কোনো কঠিন বলে কিছু নাই, বিশ্বাস করেন। আপনার থেকে বয়সে কম ছেলে পেলে অনেক বিষয়ে খুবই এক্সপার্ট, আপনার মনে হচ্ছে এত কঠিন কাজ। ধরেন যখন গাড়ি চালাতে পারতাম না, তখন আমার কাছে মনে হচ্ছে গাড়ি কিভাবে চালায়, এই উবারে উঠে বা অন্য সুবিধা দেখি বাচ্চা বাচ্চা ছেলে পেলে আর ওই লেগুনা টেগুনা যেসব চালায়, ছোট ছোট ছেলে পেলে, ওদের তো ডান বামের হিসাবও জানে না, রাইট লেফটও জানে না, ওরা যেভাবে গাড়িটা চালায়, আমার কাছে পৃথিবীর অন্যতম কঠিন কাজ মনে হতো হচ্ছে গাড়ি চালানো। মোটরসাইকেল চালাই ছোটবেলা থেকে, কিন্তু গাড়ি চালাই নাই। কিন্তু যখন গাড়ি চালালাম তখন দেখি গাড়িটা সহজ। আমি গাড়ি চালানো শিখছি ইউটিউব থেকে 20 মিনিটে। এটা ক্যালকুলেশন, একদম হিসাব, আমি জ্যামিতি করে আমি আমি অনেকজনকে শিখাইছি। কিন্তু আমরা গাড়িতে বসে আমাদের গাড়ি চালানোর মূল সমস্যা হচ্ছে এই পাশে বেঁধে যাবে, ডান পাশে তো বাঁধবে না, এই পাশে বেঁধে যাবে। এটা তো একদম ত্রিকোণমিতির জ্যামিতির হিসাব, জীবনেও বাঁধবে না। গাড়ি চালানো তো কঠিন কোনো কিছু না। এখন আমার কাছে মনে হয় চোখ বন্ধ করে পারলে গাড়ি চালাতে পারে, কথার কথা, সেটা সম্ভব না, এটা কথার কথা, মানে আইডিয়া এমন হয়ে গেছে। মানে কি, আপনি যে জিনিস পারেন না সেই জিনিস আপনার কাছে কঠিন, আপনি শিখলে সেটা পানির মতো সহজ। অতএব আমরা পারবো। আপনি কৃষিকাজ পারেন না, এখানে যারা আছে তারা কেউই ছোটবেলা থেকে কৃষিকাজ শেখেন নাই, তাই বলে আপনি পারবেন না। ওই মালটা চাষ করে একজন শুধুমাত্র সেই পারবে, আমি মালটা লাগালে আমার মালটায় ফল হবে না, এমন না। ওর থেকে আমি ভালো পারতে পারি, কারণ আমি 10টা জায়গা থেকে শিখবো, 10টা জায়গা থেকে লার্নিং আমার ভিতরে নিব। সিগন্যাল কোথায় গেল? সিগন্যাল লস্ট হয়ে যাচ্ছে। ওকে, তার মানে কি সেলফ কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। জীবনে সেলফ কনফিডেন্স না হলে কোথাও আপনার কোনো দাম নাই, এবং আপনার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। আচ্ছা, উদ্যোক্তা হওয়ার ধাপসমূহ, এগুলোতে আমি না যাই, আমি আপনাদেরকে দ্রুত ছেড়ে দিই। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে নাজি ক্ষেত্র, গ্রোয়িং দ্য ফিউচার, এগুলো হচ্ছে না যাই, সফলতা সূত্র, উদ্যোক্তার জনক, এটা হচ্ছে না যাই। আচ্ছা, এই লোকের কথা হচ্ছে বলি, হ্যাঁ, এই ব্যক্তিকে বলা হচ্ছে আমাদের আধুনিক উদ্যোক্তা তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিকে বলা হচ্ছে আধুনিক উদ্যোক্তা তত্ত্বের প্রবক্তা। উনি যে তত্ত্ব দিয়েছেন, শুনেন, আমাদের দার্শনিকরা বা হচ্ছে বিজ্ঞানী যেসব তত্ত্ব দেয় না, ছোট ছোট জিনিস বলে, কিন্তু তার ভাবার্থ অনেক বেশি। ওনার তত্ত্ব হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বিষয়টা বোঝেন? ডিস্ট্রাকশন আবার ক্রিয়েটিভ হয় কি করে? ধ্বংস আবার সৃজনশীল ধ্বংস হয় নাকি? হ্যাঁ, ধ্বংস সৃজনশীল ধ্বংস হয়। আপনার যে বাড়িটা আছে সেখানে আপনি সুন্দর একটা বাড়ি করবেন, আপনার আগের বাড়িটা ধ্বংস করতে হবে, করতে হবে না? ওটা ডিস্ট্রাকশন করে কিন্তু আপনার তুলতে হবে। মানে হচ্ছে উদ্যোক্তার এই যে তত্ত্ব, এই তত্ত্বের আরো গভীর মানে আছে। গভীর মানে হচ্ছে আপনি যা ভেবে রেখেছেন সেই ভাবনার বাইন্ড করে নতুন ভাবনা যোগ করতে হবে। আমরা তো মনে করি যে হচ্ছে আমরা যা ভাবি তাই। এখানে যারা আছে সবাই মনে করে যে আপনি সবচেয়ে নিজের সবচেয়ে বেশি বুদ্ধিমান হবেন, তাই না? কিছু কিছু ক্ষেত্রে মনে হয় না আমি তো বুঝি। আপনার এই বুঝটা, এই ভাবনার, আপনার যদি ক্ষমতা থেকে একদম শেষ করে দিতে পারেন, তাহলে নতুন ভাবনা জায়গা পাবে। মানে নতুনকে স্বাগত জানাতে হবে যদি আপনি উদ্যোক্তা হতে চান। ইনোভেশন, নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। আপনি সেই আগের মতো করে থাকলে হবে না, নোকিয়ার মতো ভাবলে হবে না। ওয়ার্ল্ডে একক মার্কেট ছিল নোকিয়ার, তাই না? ফোনে, মোবাইলে ছিল না, সবচেয়ে বেশি মার্কেটই ছিল, কিন্তু তারা কিন্তু এখন নাই। কেন নাই বলেন দেখি?
সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নাই। আপনাকে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে, এবং এটাই হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, এটাই হচ্ছে তত্ত্ব। উদ্যোক্তার যদি একটা তত্ত্ব, একটা সূত্র যদি মনে করেন, আপনি মনে করবেন সময়ের সাথে সাথে আমার নিজেকে পরিবর্তনটাই হচ্ছে একজন সফল উদ্যোক্তার মানে হচ্ছে কি বলে, হ্যাঁ হ্যাঁ, মূল চালিকা শক্তি বা আপনার প্রেরণা বা হচ্ছে আপনার যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এইগুলো আমরা ইস্যু না যাই, আমরা এই যে একটা ছবি দেখতে পাচ্ছি না, এটা এআই জেনারেটেড ছবি, এটা কোনো হিউম্যানের ছবি না, কিন্তু আমার তো এরকম হতে চাই না। তার এই যে পিছনে হচ্ছে মাঠ, এরকম স্মার্ট ওয়েতে দাঁড়িয়ে থাকবে। আমরা তো চাই আমাদের, আমরা কি হচ্ছে একদম আমাদের চোখের সামনে যে কৃষকের, গরিব কৃষকের চেহারা ভাসে, আমরা কি সেইটা হবো? আপনার ফার্ম হবে তো আপনার ফার্ম হাউস হবে, সেখানে অনেক কিছু থাকবে। আপনার ফার্ম হাউস প্ল্যানিং এর যদি আমি কি করি, প্ল্যানিং এর প্রথম কাজ, আমি যদি উদ্যোক্তা হই, আমার যে ফার্ম হাউস হবে, আমার যে অফিস হবে, বিশাল সাইনবোর্ড আগে লাগাবো, বড় সাইনবোর্ড লাগাবো ভিতরে পড়ে, ঠিক আছে? স্টাইলে তো থাকতে হবে নাকি, স্মার্টনেস থাকতে হবে, হ্যাঁ, অ্যাটিটিউড অন্যরকম হতে হবে। আপনার ফার্মে তো আপনি তো রয়্যাল এনফিল্ড গাড়িতে চলবেন, আপনার ডাবল কেবিন পিকআপ থাকবে, আপনার বিভিন্ন রকম 4-5টা গাড়ি থাকবে, আপনার হারভেস্টার থাকবে, বিভিন্ন ফার্ম মেশিনারিজ থাকবে, আপনার ফার্মের চেহারা অন্য হবে। আপনি আপনি কেন চিন্তা করছেন যে গরিব কৃষকের কথা চিন্তা করছেন? আপনি সেরকম ড্রিম তো সেরকম হবে। উন্নত দেশে কি হয়, ফার্মাররা সব রিচ, ফার্মাররা সব কিন্তু রিচ। আপনার টার্গেট তো সেটা হতে হবে, রিচ হতে হবে। আপনি রিচ হওয়ার টার্গেট না করলে আপনি সম্মানিত হতে পারবেন না। কেন রিচ হতে হবে? রিচ হতে হবে অহংকারী হওয়ার জন্য না, রিচ হতে হবে আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন, সেই জন্য রিচ হতে হবে। মানুষের জন্য কেন কাজ করবেন? কারণ মানুষের কাছে আপনার দায় আছে, পৃথিবীতে আপনার তো দায় আছে। আপনি হিউম্যান বিং, আপনি পৃথিবীতে জন্ম নিয়েছেন শুধু আপনার বাবা মা, বউ, ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ এর জন্য না তো। এই পৃথিবী আলো বাতার সাথে বড় হচ্ছেন, আশেপাশের মানুষ থেকে শুরু করে এই সমাজের কাছে আপনার দায় আছে। এই দায় আপনার পূরণ করতে হবে, যতটা সম্ভব করতে হবে। কতটা পূরণ করবো? ওই যতটা পারা যায় ততটা পূরণ করবেন। কিন্তু আমরা তো স্বপ্ন দেখি, ইভেন আমাদের চাকরি করে আমাদের স্বপ্ন হচ্ছে চাকরি শেষে টাকা পয়সা হবে, বাড়ি করবো, একটা বাড়ি করবো, একটা হজ করতে যাবো, বাড়ি করবো, ছেলে মেয়ের বিয়ে দেবো, জমি জায়গা কিনবো, আমার মৃত্যুর পরে ছেলে মেয়ে সেই জমি জায়গা নিয়ে গ্যাঞ্জাম বাঁধাবে, তাই না? ভাই ভাই বোন বোন সব ভাই বোনদের ধরে গ্যাঞ্জাম, পরে নেক্সট জেনারেশনই হয়ে যাবে। কিন্তু আপনার যে সম্পদ, এই সম্পদ তো আপনার পরের পরের জেনারেশন কিছুটা ভোগ করলে তারপরের জেনারেশন এই সম্পদের ধারে কাছেও যাবে না। আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে, আমি ধরেন যে একটা মাত্র ছেলে, হ্যাঁ, আমার 3 বোন, আমি একটা মাত্র ভাই। আমাদের বাড়ি কুষ্টিয়া। আমরা, আমি যখন ইউনিভার্সিটি পড়ি তখন তো বাড়ি চলে আসছি, আমরা কুষ্টিয়া থেকে আমি ভার্সিটি চলে গেছি। কুষ্টিয়া তো আব্বা মা সব কুষ্টিয়াতে ছিল। আমার ছেলে, আমার ছেলে তো আব্বা আম্মা যে কষ্ট করে বাড়ি করছে, আমার ছেলে তো সে বাড়ি থাকে না। ইনফ্যাক্ট আমি থাকি না, নিজ জেলায় পোস্টিং নাই, বিশেষ অফিসারদের, আমি তো থাকি না, আমার থাকার সুযোগ নাই। তাহলে ওই বাড়ি, ওই ঘর, ওই এত কিছু, এত কিছু করবো, এই ভালো না ওই ভালো, কত স্বপ্ন, কত কিছু করে ওই বাড়িতে থাকার মানুষ নাই তো এখন। তাহলে আপনি যেটার উপরে আমাদের মূল সবকিছু চলছে, জীবনে একটা বাড়ি করাই জীবনের লক্ষ্য, বাংলাদেশের মানুষের, এই সাবকন্টিনেন্টের মানুষের একটা বাড়ি করতে হবে। সেই বাড়িতে থাকার মানুষ থাকবে না, আপনার নেক্সট জেনারেশন থাকবে না, তাহলে কি হলো? কিন্তু এই বাড়ির প্রাচীন নিয়ে আপনার পাশের বাড়ির সাথে আপনি জানেন, ওর গাছ কাটা পড়ছে, আমার এর ভিতরে তো চলে আসছে, রাস্তা চিকন হয়েছে, একটু মোটা করতে দেবো না, এটা আমার জমি, করি কিনা? কত হিসাব নেকার, সবকিছু মুহূর্তে নাই হয়ে যাবে আপনার মৃত্যু শুরু। আমি একটা কথা বলি যে হচ্ছে আমরা এই গত ক্লাসে যেটা ছিল, একটু বয়স্ক কিছু মানুষ ছিল, মানুষের তো কোনো বয়স বলে কিছু নাই, জানেন তো? বয়স নাথিং, বয়সের হিসাব আমরা করি শুধু। বয়স কেন নাই বলুন তো? বয়স কেন নাই বলতে পারবেন? আচ্ছা বলেন তো দেখি, বেহেশতে মানুষের বয়স কত হবে? 33, 33,
মানে তরুণ, একদম তরুণ না, একদম মাঝামাঝি, তাই না? সবার আপনি নিজেকে 33 বছর মনে করবেন সবসময়। আপনার মনে করাটাই আপনার বয়স। কেন জানেন? মানুষের মৃত্যুর কোনো বয়স নেই, আছে? কে কখন মারা যাবে কোনো ঠিক ঠিকানা আছে? 60-এ মরবে, 70-এ মরবে, 80-তে মরবে, 100-তে মরবে, ঠিক আছে? বা আপনি 25-এ, আপনি 30 সালে বেঁচে থাকবেন, ঠিক আছে? আমাদের কোনো ঠিক আছে? আমাদের মৃত্যুর যদি ঠিক না থাকে, তাহলে আমরা বয়স দিয়ে কি বোঝাতে চাই? যে তুমি মৃত্যুর কাছাকাছি চলে গেছো, তোমার জীবনের সব শেষ, তাই? অতএব নেভার, কখনোই কখনোই বয়সটাকে সংখ্যায় বেঁধে নিজেকে মনে করবে না যে আমার তো অনেক বয়স হয়ে গেল, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না, আমার এই বয়স নাই। এই বয়স নাই বলবেন, আপনি মনে করবেন আপনি মনের দিক থেকে আপনি ইয়াং, মনের দিক থেকে আপনি তরুণ। সেই জন্য আমরা বলি শিক্ষিত তরুণ হিসেবে 60 বছরের উদ্যোক্তাও আপনার ওই একদম তরুণ 33 বছর থেকে অনেক ভালো চিন্তা করতে পারে, ভালো স্বপ্ন দেখতে পারে, ভালো কাজ করতে পারে, ঠিক আছে? অতএব বয়স দিয়ে নিজেকে কখনো বিচার করবেন না, বয়সের সাথে সাথে অভিজ্ঞতা যুক্ত হয়। আপনি এটা মনে করবেন যে আমি বয়স আমার বেশি মানে কি হচ্ছে অভিজ্ঞতা, আপনার ভিতরে এক্সপেরিয়েন্স গেদার হচ্ছে, ঠিক আছে? ওকে ওকে, ভিশনারি লিডারশিপ, কমিউনিকেশন স্কিলস। আচ্ছা শোনেন, উদ্যোক্তা মানে লিডার, এন্টারপ্রেনার সমান সমান লিডার। একজন গুড লিডারের কি কি বৈশিষ্ট্য আছে গুগলে সার্চ করেন না, দেখেন না, দেখবেন যে খুব সুন্দর সুন্দর কথা আছে। লিডারের অনেক বৈশিষ্ট্য আছে। গুড লিডারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সামনে থেকে আপনাকে নেতৃত্ব দিতে হবে। ওকে, সামনে এসে আপনাকে নেতৃত্ব দিতে হবে। আগের যুদ্ধগুলো দেখছেন যে সেনাপতি কোথায় থাকে, সে কেন থাকে? ও তো মরার সম্ভাবনা বেশি না? ও থাকবে সবার পিছনে, সৈনিকরা সামনে যাবে, সেটা উচিত নাকি? সেটা তো উচিত ছিল, কিন্তু ও সামনে থেকে লিড দেয়। শুধুমাত্র লিডারশিপের অভাবে অনেক সম্ভাবনা কিন্তু নাই হয়ে যায়। সেটা অনেক বাস্তব উদাহরণ আছে কিন্তু, তাই না? আমাদের চোখের সামনে আছে কিনা বাস্তব উদাহরণ আছে। লিডারশিপ ভালো না, অনেক বড় বড় প্রতিষ্ঠান লিডারশিপ নাই বলে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। ভালো উদ্যোক্তা মানে ভালো লিডার, আর সেটা উদ্যোক্তা ক্ষেত্রে ভিশনারি লিডারশিপ। এই মানে দূরে তাকায় ভাবছে যে হ্যাঁ ওই সময় এই করবো, এই টাইপের, এটা একটা সিম্বলিক একটা পিকচার। হ্যাঁ, আপনি ভাববেন আপনার 5 ইয়ার্স, 5 বছরের মধ্যে 5 বছর পরে আপনার কি হবে, আপনি কোথায় যাবেন, আপনার অবস্থান কি হবে, এই ভাবনাটা যদি আপনি তৈরি করতে পারেন, সেই ভাবনা অনুযায়ী আপনি ধাপে ধাপে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি একজন ভালো নেতা, গুড লিডার, ভালো এন্টারপ্রেনার, ভালো উদ্যোক্তা। ক্লিয়ার? এখন আমরা যে কাজটা আসবো, ও এক্ষেত্রে এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিলস। এই পৃথিবীর ক্ষমতা যত মানুষ দেখায়, ক্ষমতা বলে আসলে কিছু নাই, জানেন তো? একক ব্যক্তির খুব বেশি ক্ষমতা থাকে না, একক ব্যক্তির ক্ষমতা নাই। আমার যে ক্ষমতা, আমার কি, আমার থেকে অনেক শক্তিশালী মানুষ আমার সামনে আছে, কিন্তু আমার ক্ষমতা কি হতে পারে, আমার কিছু জানো অমুকজনকে ফোন দেবো, অমুকজনকে ফোন দেবো, অমুকজনকে ফোন দেবো, এই করবো তা করবো। এই ফোন দেওয়া বা যোগাযোগ করা বা যোগাযোগ করে কিছু করার ক্ষমতা যার যত বেশি সেই স্ট্রং। জিম করে তো মাসল বানাই স্ট্রং হয় না, ঠিক কিনা বলেন? তাহলে কমিউনিকেশন স্কিল আপনাকে বাড়াতেই হবে। যার কমিউনিকেশন স্কিল বেশি, সে বেশি প্রায়োরিটি পাবে, তার ক্ষমতা সবচেয়ে বেশি। ফোন করে রেলের টিকিট পাওয়া যাচ্ছে, ও ব্ল্যাকারের কাছে টিকিট কিনতেছে, কিন্তু ব্ল্যাকারের নাম্বারটা ওর কাছে আছে, ও টিকিট কিনে যেতে পারলো, আপনি পারলেন না। বুঝলেন নাই? মোবাইলে কথা বলে একটা কাজ হয়ে যাচ্ছে, ওর সেই যোগাযোগের ক্ষমতা আছে। ফুড পান্ডায় অর্ডার দিচ্ছি, আমরা খাবার খাচ্ছি, ফুড পান্ডা অর্ডার দিলাম, একদম সুন্দর খাবার প্যাকেট প্যাকেট হয়ে আধা ঘন্টার ভিতরে বাসায় চলে আসলো। আপনার ফুড পান্ডায় অর্ডার দেওয়ার এই যোগাযোগের জিনিসটা আপনি জানেন না, মানে এই কমিউনিকেশনের জিনিসটা, চ্যানেলটাই আপনি জানেন না, আপনি ভাই না খেয়ে থাকবেন। কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। ইন্ট্রোভার্ট হব না এক্সট্রোভার্ট হব? আমরা এক্সট্রোভার্ট হব। অনেকে আছে যে হচ্ছে কথা বলবেন, হ্যাঁ,
কথা বলতে হবে, কথা বলবেন, মানুষের সাথে পরিচয় হবে, আপনার ক্ষতি নেই। আপনি টুকারের সাথেও কথা বলবেন, রিক্সাওয়ালার সাথে কথা বলবেন, বড় মানুষের সাথে কথা বলবেন, আপনার আপার লোয়ার কোনো কিছু বাস বিচার না করে হিউম্যান হিসেবে চিন্তা করে কথা বলবেন। আপনি দেখবেন জীবনের খুব সুন্দর সুন্দর লার্নিং আপনার ভিতরে আছে, একদম সত্যিকার অর্থে আসবে। আপনি যখন রিক্সায় উঠবেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়ি কোথায়, এই কোথায়, কয় ছেলে মেয়ে। আপনি দেখবেন সেখান থেকে আপনি জীবনের অনেক দর্শন পাবেন। শুধু উঠছেন, 30 টাকা ভাড়া দিয়ে নেমে গেলেন, বিষয়টা ওরকম না। আপনাকে যোগাযোগ বাড়াতে হবে, কথা বলতে হবে। কথা না বলে তো সংসারে তো দাম হবে না। দেখা যাচ্ছে বউ একাই চিল্লাই, আপনি কিছু বলতে পারছেন, ও চিল্লাই যাবে, আপনি এখন চুপ করে থাকবেন। ঝগড়া হলে ঝগড়া করতে হবে, ঝগড়া হলে ঝগড়া করতে হবে। ঠিক আছে, তার মানে অত ইন্ট্রোভার্ট হবে। আপনি জিতবেন না তো, আপনি জেতার জন্য ঝগড়া করবেন না তো। আপনি হচ্ছে ফুটবল খেলার মতো, আপনি বল দিয়ে ছুটাছুটি সব করবেন, বল দেবেন না। ঠিক আছে, বল দিয়ে ছুটাছুটি করবেন, বল দেবেন না। বলতে তো বিপদ, বল দিলে তো বিপদ, এটা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। এই ট্রেনিং এর আমি আপনাদেরকে বলি, এই ট্রেনিং এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্যোক্তারা, এখানে যত মানুষ আছে প্রায় বিভিন্ন জেলার, তাই না? আমরা কিন্তু সেভাবে ভাগ করছি। আমরা চাইলে একটা জায়গা থেকে একটা 20-25 জনকে আনতে পারতাম, সেটা করি নাই। আমরা গ্রুপ ফর্ম করেছি। আমরা এই ভাগ করার কারণ হচ্ছে একে অপরের সাথে আপনার পরিচয় হোক। পঞ্চগড়ের এক উদ্যোক্তার সাথে কক্সবাজারের উদ্যোক্তার পরিচয় হোক, আমরা এটা চাই। এখন এই সুযোগটা পাওয়ার পরেও যদি আপনার সুযোগটা না নেন, এটা আপনাদের ব্যর্থতা। এই যে আমাদের বন্ধুরা আছে, এরা আছে, এই সবার সাথে যদি এদের পরিচয় হয়ে যায়, কোনো লস নাই। কিন্তু জীবনে এটা একটা বড় খবর, যে না, আমার উদ্যোক্তা ভাই আমার একজন আছে, আমি কোনো কিছু আমি তাকে নক করতে পারি। আমরা যে অ্যাপস করছি সেটা একটা চমৎকার অ্যাপস হবে, আমি আপনাদেরকে বলি। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগ হচ্ছেন, এমন একটা অ্যাপস করছি, কমিউনিকেশন অ্যাপস, যেখানে কৃষি বিষয়ক অনেক কিছু আপনারা করতে পারবেন। কোনো কিছু প্রয়োজন হলে লিখতে পারবেন, কোনো সেল করতে পারবেন, অনেক লার্নিং, অনেক হচ্ছে ইনফরমেশন আপনি সেখান থেকে পাবেন। ওটা আন্ডার ডেভেলপমেন্ট স্টেজে আছে। ঠিক আছে, আমার এক বোন যদি চিন্তা করে, আমার তো মাঠের কাজ করা সম্ভব না, বাট আমি এগুলো প্রসেসিং এর অনেক কাজ করতে পারি, আমি আচার তৈরি করতে পারি, আমি ড্রাই ফুডের দিকে যেতে পারি, বা হচ্ছে আমি প্রোডাক্ট কিনে আমি সেটা সেল করতে পারি। করতে হবে এগুলো। হ্যাঁ, আপনি করবেন কিভাবে? ধরেন যে আপনার নাম কি? পূজা, আমাদের পূজা। হ্যাঁ, পূজা আমাদের বোন, সে আচার বানাতে পারে খুব ভালো। জাস্ট একটু উদাহরণ দিচ্ছি। সে চিন্তা করলো যে আমাদের আম আম যখন হয় না, কাঁচা আম, সে সুন্দর করে কাঁচা আমের আচার বানাতে পারে, অথবা অন্যান্য অনেক কিছুরই আচার হয়, চালতার আচার, সে অনলাইনে এখন তো সেল করে। হ্যালো এভরিওয়ান, আমি পূজা, আমি হচ্ছে এরকম বানাইছি খুব টেস্টি আচার, এটি করে সেল টেল করছে। হ্যাঁ, কিছু কিছু ধরেন যে নক করে তার কাছ থেকে নিচ্ছে। দেখেন তার বিজনেসটা বাড়তে পারে কিভাবে। সে এখানকার তো 50 জন 70 পরিচয় হয়েছে, বুঝছে না? সে একটা অফার দিল যে আমি তো আচার বানাই, আমার আচার 1 কোটা আচার বিক্রি হয় 400 টাকায়। সাপোজ, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো হচ্ছে আপনাদের ভিতরে এমন কেউ আছেন যারা আপনাদের সেল সেন্টার আছে বা সেলের অপশন আছে? আমি যদি আপনাদেরকে আচার দিই, আপনারা আমাকে 300 টাকা করে পে করবেন, আর আপনি 400 টাকা করে সেল করবেন। আমার আচারের কোয়ালিটি খুব হচ্ছে ভালো। এর ভিতরে দেখা যাচ্ছে 20 জন রেসপন্স করবে। কারণ উদ্যোক্তা মানে তো আপনার একটা সেলিং একটা চ্যানেল আছে, সেল একটা অপশন আছে। সে 20টা করে 20 কোটা 20টা করে দিল, তাহলে 20 জন দিলে কতগুলো হবে? 400। দেখবেন 15 দিনের পর এটা বিক্রি হয়ে গেছে। কারণ আপনি একজন উদ্যোক্তা, আপনার কাছে 20টা আচার দেওয়ার কোনো বিষয়ই না। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা যে কোনো জিনিস হতে পারে। তাহলে আপনি যখন ছোট ছোট করে বিভিন্ন জায়গায় দেবেন, একবারে বড় রিটার্ন পাবেন। আমি এর আগে ছিলাম আগারগাঁওতে, ছিলাম এই গল্পটা করছি। রাজিবুল নামে একজন আছে, ওখানে আমরা এই খেতাম, তো টিকটক রোডের এই মাথায় খেতে নাম। হ্যাঁ, হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ,
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ চিনি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? 28 ভালো ভালো ভালো, আরে আমার খুব ক্লোজ, কালকে আমার অফিসে আসছিল। আমার আমার প্রজেক্টই সম্পূর্ণ নিকা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি ছেড়ে দিব, আপনাদের মেহেদি মাস্টার ক্লাস করবেন, হ্যাঁ? আমরা তো জাস্ট আলোচনা করছি। তো সেখানে টিকটক রোডে স্ট্রিট ফুড, ওই কেক, কেক বেচে না, কেক কোর্ট, ও কেক কোর্টের নাম হয়েছে তো কেক কোর্ট, ওটা তো খুব সুন্দর খাবারের জায়গা আছে, হ্যাঁ? বিভিন্ন ফিশ, তারপর চিকেন, এগুলো বারবিকিউ করে খাই, ভালো। আমরা তো নিয়মিত খেতাম। তো হচ্ছে ওখানে রাজীব নামে একজন, দেখি যে সে ওই ভেটকি মাছ, কোরাল মাছ, তারপর হচ্ছে চিকেনের ওই যে কাবাবটা আমরা ওখানে খাই। তো জিজ্ঞেস করলাম যে তোমার কত টাকা তোমার সেল হয় তোমার এটা থেকে? ও বললো যে স্যার সবকিছু মিলাই 4-5 হাজার টাকা থাকে দিনে। ঠিক আছে, তোমার এই খরচ টরচ দিয়ে ও আর দুজন কাজ করে। বলছে আমি সন্ধ্যার পরে হচ্ছে বসি, সন্ধ্যার পরে হচ্ছে বসে রাত 11টা 11:30 পর্যন্তই করে। 4,000 টাকা যদি হয়, 5 বাদ দিলাম, আমরা তোমার একটা দোকান হয় না স্যার, আমার কয়টা, 9টা, ওইখানে তো অসংখ্য দোকান, তার 9টা সে করে ই করে রাখছে, তাদেরকে সমস্ত কাঁচামাল সবকিছু দেয়, বিক্রি টিক্রি করে তাদের একটা টাকা পয়সা দেয়। তাই 4,000 টাকা করে যদি একটাতে হয়, যদি 9টাতে হয় তাহলে কত হয়? 4 9 36,000 টাকা। 36,000 টাকা যদি আমরা মনে করলাম 36 হলো না, 36,000 টাকা হলো না, 20,000 টাকা, হ্যাঁ আমরা একদম কম করে ধরলাম, বৃষ্টি টিষ্টি অনেক কিছু হতে পারে। 20,000 টাকা হলো দিনে, তাহলে হচ্ছে মাসে কত? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা কে ইনকাম করে? আপনার আমার সামনে এখানে, বা আমি সহ আমরা 6 লাখ টাকা আর্ন করি, হ্যাঁ? দিস ইজ বিজনেস। ও হচ্ছে রিয়েল উদ্যোক্তা, দেখে তো আপনার পছন্দ হবে না। ও ঠিকই বাড়িটারি করে দেখতে দেখতে 2 দিনে বাড়িটারি বানায় ফেলছে, চেহারা দেখে পছন্দ হবে। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা ভাব দিই বেশি, ভাবে থাকি বেশি, ভাবে থাকি বেশি। এই জন্য কারণ হচ্ছে যে আমরা আসলে বলি শুধু দেখেন আমরা বড় লোক, এই বড় লোকই দেখা দিলে ধরা খাই। ঠিক আছে, বড় লোকই দেখা দিলে ধরা খাই, কিন্তু রাজীবুল বড় লোকই দেখাচ্ছে না, কারণ ও হচ্ছে লাইফে স্ট্রাগল করে করে সে দেখবেন যে তার ভাই বোন সব টানছে, গরিব মানুষটা এদিক থেকে ভালো হয়, আর অন্যরা একটু অবস্থাশালী হয়ে অহংকারী হয়ে আশেপাশে কাউকে সে আর খোঁজ খবর রাখে না বা দেখে না, সেজন্য ধপাস করে পড়ে যায়। তো উদাহরণ আমরা যেটা দিলাম, সে 9টা জায়গা থেকে একবারে টাকা পাচ্ছে, দেখেন 5-6 লাখ টাকা কিন্তু আর্ন করছে। আমি পূজার কথা বললাম, পূজা সে আচার বানায়, সে 20টা জায়গায়, 50টা জায়গায় যদি যায় বাড়বে, 100টা জায়গায় যদি যায়, আমাদের তো 4-5 হাজার উদ্যোক্তা কিন্তু আপনাদের হবে একসাথে, প্রত্যেক কাজটা যুক্ত হচ্ছে না, আপনার সব একসাথে যুক্ত হবে, হিউজ একটা কমিউনিটি হচ্ছে। আপনার প্রোডাক্ট যদি এরকম 4-500 জায়গায় অল্প অল্প করে চলে যায়, আপনার তো সেল ওখানেই হয়ে গেল। ছোট ছোট সেল হবে, বেশি জায়গায় হবে, প্রফিট আপনার বেশি হবে। আমেরিকান বিজনেস পলিসি, ঠিক আছে? বা হচ্ছে আপনার চাইনিজ বিজনেস পলিসি, আমেরিকান বিজনেস পলিসি, চাইনিজ বিজনেস, আমেরিকান বিজনেস পলিসি তো একটু আগে ছিল। চাইনিজ বিজনেস পলিসি, কম দাম, বেশি বিক্রি, বেশি লাভ। এলাকার চার দোকান দেখেন, কিছু কিছু চার দোকান চা বানাই সময় পাচ্ছে না, মানে একদম মালাই চা, দুধ চা, তাই না? ঠিক তার পাশে আপনি কাজ দিয়ে ঘেরা এয়ার কন্ডিশন সিস্টেম করে ওর থেকে ভালো চা বিক্রি করেন, চলবে না। শুধু আপনি ইনভেস্ট করলে হবে না, আর এগ্রিকালচার তো অবশ্যই আপনার টাকা আছে, আপনি ইনভেস্ট করছেন আর প্রফিট বের হচ্ছে, এটা না। আচ্ছা, আর 5-7 মিনিটে শেষ করে দিই আপনাদেরকে, হ্যাঁ? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা ডিসিশন মেকিং, তো অবশ্যই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, মাইন্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্যার ক্লাস দেবে, হ্যাঁ। ডিসিশন মেকিং পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ডিসিশন মেকিং এর টাইমিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ? কেন বলেন তো? কেন?
সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। না হলে কি হবে, ছোট্ট ঘটনায় বিশাল কিছু হয়ে যাবে, আপনি টের পাবেন, তাই না? ছোট্ট ঘটনায় এত বড় ঘটনা ঘটে যাবে শুধুমাত্র সঠিক সময়ে আপনি কাজটা করেন নাই বলে। আচ্ছা, আমি একটু স্কিপ করে যাই। এটা এই জিনিসটা মনে রাখবেন, সর্ট, তাই না? এস ডাব্লিউ ও টি, সর্ট মানে কি? সর্ট মানে কি বলো? এটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারেন, তাই না? এস থেকে সুইট, ডাব্লিউ তে ওয়ান্ডারফুল, ও তে ও মাই গড, তাই না? আমাদের ফেসবুকের ভাষা যদি আমরা বলি, টি তে হচ্ছে থ্যাংক ইউ। বিষয়টা ওইরকমই, হ্যাঁ। বিষয়টা এস ফর স্ট্রেংথ। সোয়াট অ্যানালাইসিস কেন করে? এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা পদ্ধতি। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে বসতে হবে খাতা কলম নিয়ে, মনে মনে না, একদম কাগজ কলম নিয়ে বসবেন। এখানে যারা উদ্যোক্তা হতে চান বা কোনো প্ল্যান করবেন, কাগজ কলম নিয়ে বসবেন, এটা আপনি ওটি লিখবেন। লেখার পর আপনি চিন্তা করবেন আপনার স্ট্রেংথের জায়গাগুলো কি কি। আপনি ব্যক্তি, এটা কারোর সাথে মিলবে না, এটা কপি হয় না। সোয়াট অ্যানালাইসিস কপি হয় না। আপনি আরেকজন করছে সেটা নিয়ে আপনার ভিতরে চালাই দেন যে এটা আমার, তা হবে না। এটা আপনার নিজেকে কি করতে হবে, নিজের কাছে তো নিজে মিথ্যা বলবেন না, নাকি? আমার ধরেন টাকা নাই, লোকজনের কাছে দেখেন আমার অনেক টাকা, এটা আমি করতেই পারি, কারণ আমি অনেক টাকা দেখানোর জন্য টাকা সবাইকে দেওয়া লাগছে না। কিন্তু আমার নিজেকে যখন বলবো তোর কাছে টাকা আছে, আমাকে তাও বলবো যে আমার অনেক টাকা, ঠিক আছে? তবে আমার উইকনেস যদি আমার পুঁজি কম হয়, আমি সেখানে লিখবো যে আমার উইকনেসের জায়গা হচ্ছে এটা। যেমন কি এস ফর স্ট্রেংথ, ডাব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি। আমরা ধাপে ধাপে যাব। দেখো তো এটা আমরা প্রথমে আমাদের সক্ষমতার জায়গা, হ্যালো, আমাদের শক্তির জায়গাগুলো কি আছে, স্ট্রেংথ কি আছে, কি হতে পারে? আমাদের জমি আছে, আমার এক্সপেরিয়েন্স আছে, আমার হচ্ছে টেকনোলজি সম্পর্কে একটা ভালো ধারণা আছে, আমি প্রযুক্তির আগ্রহ আছে, এটা আমার স্ট্রেংথ। দুর্বলতা কি হতে পারে? আমার পুঁজি কম, টাকা কম, এটা আমাদের একটা বড় সমস্যা। কি এটা কি সমস্যা হচ্ছে দেখো তো। আরেকটা আছে, হ্যাঁ আছে না? আচ্ছা, আমি অনুরোধ করব আপনারা সবাই এটা লিখে রাখেন, এসডব্লিউটি এটা লিখেন, এটা করবেন, ঠিক আছে? সময়ভাবে আমি হয়তো আপনাদেরকে ডিটেলস বলতে পারছি না, বাট এটা আপনারা হচ্ছে এটা লিখে রাখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথম আমাদের স্ট্রেংথ গুলো লিখবো। পেছনে শোনা যাচ্ছে কথা? হ্যালো, আচ্ছা, আমরা প্রথম আমাদের স্ট্রেংথ কি খাতা কলমে লিখবো। তারপর ডাব্লিউ ফর উইকনেস, উইকনেস কি কি হতে পারে সেটা আমরা লিখবো। উইকনেস কি আমার পুঁজি কম থাকতে পারে, প্রযুক্তির অভাব হতে পারে, টাইম ম্যানেজমেন্ট আমার ভালো না, আমি সকালে উঠতে পারি না, এটাও কিন্তু আমার উইকনেস। আমার ভোরে মাঠে যেতে হবে, এটা তো আমি পারি না, আমার অভ্যাস নাই। এগুলো ধরে ধরে কাজ করতে হবে। অপরচুনিটি কি আছে, আমার সুযোগ কি আছে, আমি গভর্নমেন্টে কিছু সাপোর্ট পাবো, এই যে ট্রেনিংটা পাচ্ছেন এটা আপনার একটা অপরচুনিটি, এটা একটা সুযোগ। এই যে আমাদের কথা শুনতে পাচ্ছি, এই ধরনের সুযোগ এগুলো আসবে। নতুন প্রযুক্তি, বাজার সম্প্রসারণ, আপনি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটার সামনে ফিউচারে খুব ভালো ডিমান্ড আছে, এটাও আপনার অপরচুনিটির ক্ষেত্রে আসবে। এরপরে কি থ্রেট, থ্রেট মানে কি কি বাধা আসতে পারে সামনে, সেটা নিয়ে আপনি সেটা লিখলেন। প্রাকৃতিক দুর্যোগ একটা হতে পারে, যেমন পেঁপের কথা বললাম, পেঁপে বাগান করতে গেলে মাথায় রাখতে হবে আমার ঝড়ে ভেঙে যেতে পারে, একটা থ্রেট। তার মানে এর অল্টারনেটিভ আমি কি করব, আমি কি শেল্টার বেল্ট করে অন্য কোনো গাছ দিয়ে এমন ভাবে করব যে পেঁপে গাছগুলো রক্ষা হয়, নাকি একটু ডোয়ার্ফ সাইজের পেঁপে আমি লাগাবো, ছোট পেঁপে যেগুলো গাছে ভাঙে না, ভাঙার সম্ভাবনা কম, সেগুলো লাগাবো। এগুলো সব অ্যানালাইসিস থেকে কিন্তু বের হবে। অতএব এই জিনিসটা আপনারা হচ্ছে করবেন। ওকে, কৃষি প্রকল্প পরিকল্পনা, এটা আমি দরকার যদি আমি থার্ড ডে যদি একটা ক্লাস নিতে পারি, তখন প্ল্যানিং নিয়ে আপনাদের সাথে স্পেশালি বলবো, আপনাদের গ্রুপটা নিয়ে বসবো। হ্যাঁ, গ্রুপের কিন্তু কাজ আছে, শুধু গ্রুপ ফরমেশনটা হচ্ছে বিষয়টা তা না, গ্রুপে কিন্তু বেশ কিছু টাস্ক, একটা টাস্ক দেওয়া আছে স্টোরি টেলিং মতো, সেখানে প্রবলেমগুলো আপনারা এসে বলবেন, সেটা হবে। কিন্তু গ্রুপের কিন্তু ফিল্ডে গ্রুপ নিয়ে যাওয়া হবে,
গ্রুপের কিছু কাজ আছে, যদিও সময় কম। এই যে ক্রপিং প্যাটার্ন, সরি ক্রপ ক্যালেন্ডার জানতে হবে ভাই। কৃষিকাজ করতে হলে যদি ফসল নিয়ে কাজ করেন, কখন কোন সবজি কোন ফসল হয় এটা জানতেই হবে। হ্যাঁ, 12 মাসে আম হয়, দাম হচ্ছে আপনার শীতকালে আম পাওয়া যায় বা কবে আমের মুকুল সেগুলো জানতে হবে না। লাউ লাগাবেন, লাউয়ের পরে করলা করবেন না অন্য কি করবেন সেটা তো আপনার জানা লাগবে। ক্রপ ক্যালেন্ডার আপনার মাথায় থাকতে হবে, ক্রপ ক্যালেন্ডার পাওয়া যায়, হ্যাঁ, খুঁজে দেখতে হবে। তারপর আপনি হিসাব করবেন যে আমার জমি আছে, আমি এরপরে এই ফসল, এরপরে এই ফসল। নাকি দেখা যায় অসময়ে ফসল করার জন্য আপনি ঘুরে বেড়াচ্ছেন, শীতকালে সবজি আপনি গরমকালে করার জন্য ঘুরে বেড়াচ্ছেন, লস। হ্যাঁ, ক্রপ ক্যালেন্ডার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আমি একটু জাস্ট স্কিপ করে যাই, সামনে আগায় চলে যাই। এই যে একটা বড় কৃষি উদ্যোক্তাদের বড় হচ্ছে প্যাকেজিং এবং মার্কেটিং। এটা নিয়ে আপনার ক্লাস হবে, আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস হবে। হ্যাঁ, কিভাবে প্যাকেজিং কিভাবে ইমপ্যাক্ট ফেলে। ধরুন আমরা যে চিপস খাই, ওই চিপস গুলো যদি বের করে একটা এমনি ওই পলিথিনের মধ্যে ভরে রাবার ব্যান্ডে পেঁচায় যদি দোকানে ঝুলায় রাখেন, আপনি খাবেন? ওই জিনিস সেম হবে না, খাবেনই না। ওই প্রাণ ম্যাঙ্গো বার 20 টাকা দাম, যে চকচকে খুব সুন্দর প্যাকেটটা, আপনি দেখে ভাবি যে এত সুন্দর এটা ছোট্ট একটা প্যাকেট করছে। ওই জিনিস যদি এমনি করে আপনি বেচেন, কেজি বেচতে গেলে কয় টাকা কেজি হবে? আপনি কেজি হিসাবে বেচতে গেলে অনেক কম টাকা, কিন্তু প্যাকেজিং করে বিক্রি করা যাচ্ছে। কিন্তু প্যাকেজিং করা, ক্যানিং করা, গ্রেডিং করা, শর্টিং গ্রেডিং, যে জিনিসের মধ্যে সবচেয়ে বেস্টটা আলাদা করা, বেশি দামে বিক্রি হবে, এগুলো অনেক কিছু আছে। এটা আপনার ক্লাস হবে। নোমান, ও আজকে তো প্রথম তাই না, গ্যাপের ক্লাস হবে, ডক্টর নোমান ফারুক স্যার ক্লাস দেবেন, এটা সুন্দর ক্লাস হবে। আচ্ছা শোনেন, এগ্রিকালচারের এগুলো আমি না যাই, এগ্রিকালচার জিনিসগুলো না যাই। এই যে এখানে একটা জিনিস শুধু আমি একটা দেখাই, একটা ছবি দেখছে, মানুষ হচ্ছে আগে কি হতো, শিকার করতো না, শিকার যুদ্ধ ছিল না, মানুষের ট্রান্সফর্ম হচ্ছে তার শিকার যুদ্ধ থেকে কিন্তু এগ্রিকালচার চলে আসছে। যখন এগ্রিকালচার আসছে, এগ্রিকালচারের জন্য কিন্তু পানি লাগে, তাই না? সেজন্য মানব সভ্যতার ইতিহাসগুলো সব হচ্ছে পানি, নদী অববাহিকা এবং নদী কেন্দ্রিক। এই চাষবাসের জন্য লাগে, সাথে আপনার ট্রান্সপোর্টেশন, ওয়াটার চ্যানেল ব্যবহার। সব সভ্যতায় কিন্তু আগের বেশিরভাগ সভ্যতা কিন্তু নদীর সভ্যতা। আমরা শিকারী বা সংগ্রাম যুগের পরে কিন্তু আপনার এই যে নিওলিথিক এরা শুরু হচ্ছে, প্রায় 10,000, ঠিক আছে, খ্রিস্টপূর্ব হচ্ছে 10,000 আগে থেকে কিন্তু কৃষিকাজ শুরু, সবচেয়ে প্রাচীন পেশা। ঠিক আছে, এই বিভিন্ন যুগ পার হয়ে এসে এগুলো আমরা একটু ডিটেলস বললে ভালো হতো। শিল্প বিপ্লবকালীন যুগ, আচ্ছা গ্রিন রেভলিউশনের কথা তো আমরা জানি, তাহলে সবুজ বিপ্লবের কথাটা আমরা হচ্ছে বারবার শুনি, ওই 60 থেকে 80 দশক পর্যন্ত যেটা ছিল। এখন কোন যুগ চলে? এখন আমরা আধুনিক যুগটাকে আসলে পার করে আসছি, বুঝছেন? 80 দশকের পর থেকে আধুনিক যুগ বলা হয়, কিন্তু এখন হচ্ছে আমাদের সাস্টেনেবল এগ্রিকালচার যুগ, টেকসই কৃষির যুগ। কিন্তু মানে আমার শুধু করলেই হবে না, সেটা টিকে থাকতে হবে। আমি গাছ লাগালাম 3 বছর পর ডাইব্যাক হয়ে মরে মরে চলে যাচ্ছে, এটা হবে না। আমাকে ভাবতে হবে তাহলে আমি এই যে অতিরিক্ত হরমোন দিচ্ছি বা আমার রুট স্টকের সাথে সায়ানের আমার যে কম্বিনেশনটা ভালো হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, আমরা টেকনিক্যাল ওয়েবসাইটে না যাই, টেকনিক্যাল বিষয় আলোচনা হবে। কিছু কিছু টার্ম আছে আপনারা যদি শিখতে, আমি এটা একটু বলি, যেমন প্রিসিশন এগ্রিকালচার, এগুলো একটু পড়ায় করবেন প্লিজ। হ্যাঁ, আপনার এই রিমোট সেন্সিং, সেন্সর বেসড এগ্রিকালচার কিন্তু চলে আসছে, এগুলো একটু আলোচনা করবেন। ড্রোন বলতে আমরা খালি ছবি তোলা বুঝি, আমার ড্রোন আছে, অনেক আগে ড্রোন কেনা আছে, কিন্তু এই ভিডিও করলে খুব সুন্দর ভিডিও, উপর থেকে ভিউ গুলো খুব সুন্দর লাগে। ড্রোনের কাজ তো ভাই এটা না, ড্রোনের কাজ তো যুদ্ধ দেখা দিছে, ড্রোন কারে বলে, তাই না? ড্রোন যুদ্ধে ইউজ হচ্ছে, আর আমরা আমাদের দেশে ড্রোন আমরা শুধুমাত্র ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। ইভেন এগ্রিকালচারে আমরা ড্রোনটাকে কাজে লাগাতে পারি, ওই ওই জিনিসই নাই। নিষিদ্ধ ফিষিদ্ধ করে 12টা 13টা বাজায় দিচ্ছে। ঠিক আছে, ড্রোন আসছে, ড্রোনের মতো টেকনোলজি। ভার্টিক্যাল ফার্মিং সম্পর্কে আমরা জানি, হাইড্রোফোনিক সম্পর্কে জানি। হাইড্রোফোনিক হচ্ছে পানিতে হয়। হ্যাঁ, নেদারল্যান্ডসের আমি একটা এক্সপোতে গিয়েছিলাম, মানে যতদূর চোখ যায় সব হাইড্রোফোনিক্স, এত চমৎকার, এত সুন্দর করে করছে, তার ধারে কাছেও কিছু নাই। আর আমরা হচ্ছে ওই বাথরুমের ওই ল্যাট্রিনের পাইপের ভিতরে পানি দিয়ে সুরা দিয়ে কিছু জিনিস মাটির থেকে দেখা যাচ্ছে তুলে নিয়ে এসে ভিতরে ঢুকাই, ছবি তুলে বলছে হাইড্রোফোনিক্স। নো, হাইড্রোফোনিক্স ওটা না। লিকুইড ফার্টিলাইজার লাগে, আমাদের লিকুইড ফার্টিলাইজার নিষিদ্ধ আমাদের।
নিষিদ্ধ করবে না কেন? লিকুইড ফার্টিলাইজার ভেজাল হবে বেশি, ভেজালের উস্তাদ তো আমরা, ঠিক আছে? কিন্তু এগুলো নিয়ে কাজ করতে হবে, আপনারা করবেন বা আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা করবে, এগুলো নিয়ে কাজ করবে। হ্যাঁ, আইওটি বেসড এগ্রিকালচার, ইন্টারনেট অফ থিংস, তার মানে ইন্টারনেটের ব্যবহার কৃষিতে। এই কোল্ড স্টোরেজ যেটা আপনারা দেখছেন না, মিনি কোল্ড স্টোর সম্পূর্ণ হয়েছে। আমার এখানে সব অ্যাপস আছে, আমি এখান থেকে টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, আমি এখান থেকে দেখতে পারি যে ওইটার কি অবস্থা। একই জিনিস এখানে বলে দিচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নিয়ে বলার কোনো কিছু নাই। এআই বহুত ব্যবহার আপনারা দেখছেন, বিভিন্ন ফানি ফানি ক্লিপস তৈরি করা এআই এর কাজ। আমাদের দেখে তো এখন তাই মনে হয়, তাই না? কিন্তু এআই বহুত কাজ আছে, সে কাজগুলো আমরা কিচ্ছু করি না। এই যে আমাদের বায়োটেকনোলজি, জেনেটিক, এই যে টিস্যু কালচার কলা চলে কিন্তু, দেখছেন? টিস্যু কালচার করা আছে, জি9 কলা যেগুলো দেখেন, শুধু জি9 কেন, সবজি কলা, সাগর কলা, সব টিস্যু কালচার সম্ভব। এটা একদম রোগমুক্ত চারা, টিস্যু কালচার রোগমুক্ত চারা হবে। আপনাদের ট্রেনিং করছেন টিস্যু কালচার কাজই তো এই, আমরা এই কাজটা করতেছি, আমরা ল্যাব করছি, খুব ওয়ার্ল্ড ক্লাস ল্যাব তৈরি হচ্ছে আমাদের প্রজেক্টে, যে প্রজেক্টের আমি প্রকল্প করছিলাম। কারণ বাইরে থেকে আসে, এটা তো কমে আসবে, 10 টাকা 15 টাকা চলে আসবে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, গ্রিন হাউস, আচ্ছা এই বিষয়টা খুব দরকার ছিল। এই যে আমি আপনাকে বলি শুধু ব্লকচেন প্রযুক্তি, হ্যাঁ ব্লকচেন দিয়ে একটু সার্চ দিবেন। হ্যাঁ ব্লকচেন, হ্যাঁ হ্যাঁ এই ব্লকচেনটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি যদি থার্ড ডেতে ক্লাস দিই, এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো, একটু একটু অ্যাডভান্স লেভেলের, বাট হচ্ছে এটা আপনাদের মানে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে ভালো একটা কাজে লাগবে। শুধু এই টার্মটা লিখে যদি আপনি সার্চ করেন না, চ্যাট জিপিটি কে যদি বলেন ব্লকচেন কি একটু বলো না, হ্যাঁ সুন্দর করে কথা বলবেন। চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করার পদ্ধতিও আছে, মানুষের যেমন আদর করে বললে ভালোই করে, চ্যাট জিপিটি খুব সুন্দর করে বলবে। না না, স্বাভাবিকভাবে কথা বলেন না, তো আপনার বলবে যে আপনার তো একটু প্রবলেম হচ্ছে মনে হয়, টেম্পার একটু হয়ে গেছে, শোনা পাখি এইসব বলে কথা বলবেন, দেখবে যে ও সুন্দর করে দিছে। আচ্ছা, আমি আমি হচ্ছে এই যে সাজাটা দেখছি, আমি হচ্ছে আপনাদের জাস্ট লাস্ট 5 মিনিটস হচ্ছে আমি কয়েকটা জিনিস আমি আপনাকে দেখাবো, এগুলো সব বাদ, এগুলো সব বাদ, প্রশ্ন উত্তর বাদ। কয়েকটা ছবি দেখাই, ফটো কার্ড। হ্যাঁ, কি লেখা আছে? ট্রাস্ট দ্য টাইমিং, ইভেন ডিলেস হ্যাভ এ পারপাস। টাইমিং এর জন্য ওয়েট করবেন। হ্যাঁ, 5টা বল ঠেকাবেন, একটা খারাপ বল আসবে, ওইটা ছক্কা হবে। জীবনের ক্ষেত্রে স্ট্রাগল যাই হোক, মনে রাখবেন পৃথিবীর সবারই স্ট্রাগল আছে, এখানে যত মানুষ আছে ইনক্লুডিং মি। আমার যে স্ট্রাগল আপনি জানেন না, আপনি মনে করতে পারেন খুব সুখী মানুষ, হ্যাঁ সরকারি চাকরি করে, এই করে, তারপরে এই খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলছে, অ্যাকচুয়ালি তা না। আমার ভিতরে যে দুঃখবোধ আছে, আমার ভিতরে যে ফাইটিং আছে, আপনি জানেন না, প্রত্যেকটা মানুষ তাই। জাস্ট আমরা ওয়েট করছি সঠিক সময়ের জন্য, যে সময়টাতে আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে বেস্ট কাজটা করতে পারবো। ক্লিয়ার? মাইন্ডেড। ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট দ্য টাইমিং, ট্রাস্ট দ্য প্রসেস। প্রসেসটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটা হওয়ার জন্য আপনার এগিয়ে যেতে হবে। ঠিক আছে, পিপল স্টেজ পার হয়ে স্টেজে আপনার যেতে হবে। আপনি এখনই সব পেলে হবে না, শেয়ার বাজারের মতো, হুন্ডির মতো দ্রুত বড়লোক হওয়া শর্টকাট ওই খোঁজা যাবে না। হ্যাঁ, শর্টকাট উপায় কোনো কিছু সফলতা অর্জন করা যায় না। মনে রাখেন, the last stroke of the hammer breaks a stone. This doesn't mean that the first stroke is useless. এটা খুব গুরুত্বপূর্ণ কথা। অনেকগুলো বাড়িটারি মারার পর শেষ বাড়িতে পাথরটা ভেঙে যাচ্ছে, আপনি মনে করেন না ওই শেষ বাড়িটাই তাহলে ভালো বাড়ি ছিল, আগের বাড়িগুলো বৃথা? নো, ছোট ছোট সকল এফোর্টের প্রয়োজন আছে, কম্বিনেশন অফ এফোর্টস মিলেই হচ্ছে আপনি একটা ফলাফল হচ্ছে পাবেন। দেখেন, লাইফ ইজ সো বিউটিফুল, ওয়ান ডে, ওয়ান আওয়ার, ওয়ান মিনিট উইল নেভার কাম এগেইন। সত্যিকার অর্থে তো তাই, তাই না? সো জাস্ট ফরগেট অল প্রবলেমস। এই জিনিসটা মনে রাখেন, মানুষের আল্লাহ এমন এক ক্ষমতা দিচ্ছে, যে ক্ষমতা যদি মানুষের না থাকতো, মানুষ বেঁচে থাকতে পারতো। সেটা কি জানেন? ভুলে যাওয়ার ক্ষমতা, জানে না ফেসবুকে সব পাওয়া যায়, ভুলে যাওয়ার ক্ষমতা সত্যিকার অর্থে। ধরেন করোনার সময় আমার আব্বা মারা গেছে, আমি তো বিষয়টা সবসময় মনে থাকে না, ভুলে যাই, মনে হয়তো মন খারাপ পাই, আমি ভুলে যেতে পারছি বলে তো আমি হাসছি, তাকে তো আমি হাসতে পারতাম না, আমার সবচেয়ে প্রিয় মানুষ মারা গেছে। ক্লিয়ার?
সুতরাং প্রবলেমসের কিছু কিছু বিষয় আমরা ইচ্ছা করে ভুলে যাব, আমরা ওরে মনে করবো না। ঠিক আছে, রাস্তায় কারোর সাথে জ্ঞান জামার জন্য ধাক্কা লাগছে, সে উল্টাপাল্টা গালাগালি দিচ্ছে, এমন গালাগালি দিচ্ছে আপনি জীবনের সব গালাগালি শোনেন না, আপনি জাস্ট চলে গেল, আস্তে আস্তে ভুলে যান, না জাস্ট ফরগেট ইট। কিন্তু আপনার ওটা যদি মাথার ভিতর থাকে, আপনি দেখবেন যে মাথা খারাপ হয়ে গেছে, ভুলে যেতে হবে। হ্যাঁ, কি বলছেন? বি সফট এন্ড কুল লাইক ওয়াটার সো ইউ ক্যান অ্যাডজাস্ট এনিওয়্যার ইন লাইফ। ঠিক আছে, আপনি যে কোনো পরিবেশের সাথে খাপ খাওয়াই নেওয়ার মতো অ্যাডজাস্টমেন্ট আপনার হচ্ছে দরকার। বি হার্ড এন্ড অ্যাট্রাকটিভ লাইক ডায়মন্ড সো নো ওয়ান ক্যান প্লে উইথ ইওর ইমোশনস। মানে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আপনার নিজেকে অ্যাডজাস্ট করার জন্য আপনি ওয়াটারের মতো হবেন, কিন্তু আপনাদের ডায়মন্ডের মতো হতে হবে না। আপনি ওয়াটারের মতো হলে একদম যে ইচ্ছা মতো মুকুট হচ্ছে পাও হচ্ছে মাইন্ডেড। সুতরাং remember, we can never change another person, we can only change our response to their behavior. আমি তো অন্য সবাইকে চেঞ্জ করতে পারবো না, পারবো? আমরা এই কাজটা করতে চাই, আমরা চাই আমার ওয়াইফ আমার মতো হোক, আমি যেমনটা ভাবি আমার মতো হোক। আমরা চাই আমার হাজবেন্ড আমি যেমনটা ভাবছি আমার মতো হোক, আমার বোন, আমার ভাই, আমার বন্ধু। এটা পসিবল না, আপনি আর একটা মানুষকে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনার প্রতি তার বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারবেন। বিহেভিয়ারটা কি হচ্ছে, রেসপন্সটা কি হচ্ছে, সেটা চেঞ্জ করতে পারবেন। সেই জন্য দেখবেন এরকম অনেক মানুষ আছে যাকে সবাই পছন্দ করে, সবাই ভালো হয় না, খুব ভালো আছে না, সে সেই ক্ষেত্র তৈরি করে ফেলছে। এই ক্ষেত্রে আপনার কাজ আছে তো, আপনি একই আচরণ সবার সাথে করবেন না তো। আপনি রিক্সার সাথে যে আচরণ করছেন, আপনার অফিসের পিয়নের সাথে যে আচরণ করছেন, আপনি অফিসের বসের সাথে সে আচরণ করবেন। তার বোর সাথে আপনার জ্ঞান মেজাজ খারাপ, রিক্সায় উঠে মেজাজ খারাপ, অফিসে ঢুকতে মেজাজ খারাপ, ওই একই মেজাজ খারাপ বসের সাথে করলে চাকরি নাই। আরে করে না, কে বলছে? ও ওই এরকম মেজাজ খারাপ নিয়ে থাকে, সরাসরি মুখের পর পড়ে না, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারফরমেন্স দেখা যাচ্ছে। অতএব নিজেকে কন্ট্রোল করতে হবে। এই যে যে কথাটা বললাম, ডোন্ট জাজ, আপনি বিচার করতে যাবেন না। খালি আমরা বলি না ও খুব ভালো খুব খারাপ, এই খুব ভালো খুব খারাপ, ও কেমন, ও দেখতে ভালো, ও ড্রেস সুন্দর, এইসব আপনি জাজমেন্টে যাবেন না। ও খুব হ্যাপি, ও খুব হিংসুটে, ও খুব খুব না। হ্যাঁ, এইসব জাজমেন্ট যত কম করবেন তত আপনার ভালো। বলতে পারেন এগুলোর সাথে উদ্যোক্তার সম্পর্ক আছে তো, আপনি হিউম্যান নিয়ে কাজ করবেন। আপনার 50 জন লোক 20 জন লোক আপনি খাটাবেন, একজন এক এক নেচারের, আপনি এই জাজমেন্টে যাবেন না। কারণ কি দেখেন, nobody has it easy, everybody has problems. You never know what people are going through, so before you start judging, criticizing or knocking others, remember everybody is fighting their own battle. যে কথাটা বললাম, অহেতুক মানুষের সাথে পেশাল করবেন না। ভাই ওর এমন দেখা যাচ্ছে দুঃখ আছে, এমন কষ্ট আছে, আপনি জানেন না, সে আপনার সাথে হেসে হেসে কথা বলছে, দরকার কি? দরকার নাই। নিজের লেভেলটা জেনারেল থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, আলাদা আলাদা লেভেলে নিয়ে যাবেন, তাহলেই আপনি তো আলাদা হবেন, তাহলে আপনি বড় হতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ। বি গুড এনাফ টু ফরগিভ পিপল। হ্যাঁ, মানুষকে কিন্তু মাফ করে দিতে হবে নাকি? মাফ করা শিখতে হবে, ক্ষমা করা শিখতে হবে, বাট ডোন্ট বি স্টুপিড, ডোন্ট বি স্টুপিড এনাফ টু ট্রাস্ট দেম এগেইন। মানুষ ভুল করছে, আপনার সাথে অন্যায় করছে, আপনি মাফ করে দেবেন, কিন্তু এতটা স্টুপিড হবেন না যে ওকে দিয়ে একই কাজ আবার করাবেন। আপনার ড্রাইভার তেল চুরি করে, আপনি একদম হাতে হাতে বলছেন যে বলে তেল চুরি করে, বললেন টুলে নেই, সে তেল চুরি করে, আমি তাকে তো মাফ করে দিলাম, ও চাকরি নাই, চেঞ্জ করে দেবেন, ওকে আর ট্রাস্ট করার কোনো কিছু নেই। এটা কিন্তু রুলস। কেউ ভুল করতে পারে, ভুলের ক্ষমা আছে, অন্যায়ের ক্ষমা নাই। যে অন্যায় করে আপনি বললে স্বাভাবিক সাময়িক অবস্থার জন্য সে ভালো হতে পারে, কিন্তু যে অন্যায় করছে, জেনে শুনে অন্যায় করছে, সে জানে যেটা ঠিক না, তাকে আপনি ট্রাস্ট করবেন না। ক্লিয়ার? কোন প্রতিষ্ঠানের কাছে আপনি বীজ নেবেন, উদ্যোক্তার ক্ষেত্রে কি হতে পারে, ও আপনাকে ভুয়া বীজ দিচ্ছে, নকল বীজ দিচ্ছে, বা ক্যারি ওভার সেট, গত বছরের বীজ দিচ্ছে, আপনি জীবনে ওর কাছ থেকে নেবেন।